শিখি না, মানে গতানুগতিক নিয়ম বা আমাদের বইগুলোতে যেভাবে দেওয়া আছে সেভাবে শিখি, ফলে আমাদের কিছুটা প্রবলেম থেকে যায়। আমরা আরেকটু সহজভাবে কিন্তু শিখতে পারি, আরেকটু সহজভাবে কিন্তু ধরতে পারি। তো সেটা কি একটু বলবো। তার আগে আমরা একটু জানি যে এই ন্যারেশনটা আসলে আমি কেন শিখব? শুধু কি পরীক্ষা দেওয়ার জন্য বা শুধু কি সব কিছু করার জন্য? না। শুধু এক্সাম দেওয়ার জন্য না, বা শুধু অ্যাডমিশনের জন্য না, শুধু চাকরির পরীক্ষার জন্য ন্যারেশন শিখব না। ন্যারেশনটা আসলে আমাদের কখন ইউজ হয় এগুলো একটু আমরা জানবো। আমরা সবাই জানি যে ন্যারেশন ইউজ কিন্তু সবথেকে বেশি, আমরা জানি যে নিউজ পেপারে সবথেকে বেশি ন্যারেশনের ইউজ হয়। নিউজ পেপার। আচ্ছা, এই কালিটা অনেক চিকন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, মোটা এখান থেকে মোটা করা যাবে না? ওকে, এইটা বিশাল মোটা হয়েছে। আচ্ছা একটু আমরা, হ্যাঁ, এই এরকম, ওকে। আচ্ছা, আমরা একটা জিনিস সবাই জানি যে আমরা নিউজ পেপারের দিকে যদি তাকাই, তো আমাদের যে নিউজ পেপার আছে সেখানে কিন্তু সব থেকে বেশি ইউজ হয় এই ন্যারেশন। ইভেন আমরা আরও একটা জিনিসের দিকে যদি তাকাই, তাহলে সেখানেও কিন্তু ন্যারেশন ইউজ হয়। কোথায়? যে বিভিন্ন যে উক্তিগুলো আছে সেই উক্তিগুলো, তাই না? এটাকে কি বলে ইংলিশে? স্পিচ। এটাকে কি বলে? স্পিচ। আচ্ছা, এই যে উক্তি, উক্তি মানে এই যে কবি সাহিত্যিকদের যে উক্তিগুলো আছে, ভালো ভালো উক্তিগুলো, ম্যান ইজ মর্টাল, এরকম করে আমরা বলি না যে কিছু, এইগুলো তো আসলে উক্তি না, এগুলো প্রবাদ। বাট কিছু কিছু আমরা বলি না যে কবি বলেছেন এই, কবি বলেছেন ওই। সো এই যে উক্তিগুলো আছে সেই উক্তিগুলোতে ব্যবহৃত হয়। এছাড়াও স্টেটমেন্টে আমরা ন্যারেশন ব্যবহার করে থাকি। স্টেটমেন্টে আমরা ন্যারেশন ব্যবহার করে থাকি। এখন কথা হচ্ছে, এই যে এই শব্দগুলো আমি আপনার লিখে দিলাম, যে নিউজ পেপার, স্পিচ, স্টেটমেন্ট, এগুলোতে হচ্ছে আমরা ন্যারেশন ব্যবহার করে থাকি। তো এই ন্যারেশন ব্যবহারটা আসলে এগুলোর উপরে করা হয়। সো ন্যারেশন যখন শিখবো তখন এগুলোকে ধারণ করে শেখার চেষ্টা করব। এবং অবভিয়াসলি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে এক্সাম রিলেটেড, মানে এক্সাম থেকে শেখার চেষ্টা করব যে এক্সামে কিভাবে দেবো। যখন আমি এগুলো ধরতে পারবো, এক্সামটা আমার জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে? যখন আমি এগুলো ধরতে পারবো যে আমি নিউজ পেপার বা আমি উক্তি, বিভিন্ন স্পিচ বা স্টেটমেন্টের জন্য আমি এগুলো শিখছি, তখন কিন্তু আমার কাছে এক্সামটা খুবই ইজি হয়ে যাবে এবং খুবই ইজিলিভাবে আমি এটাকে কারেক্ট করতে পারবো। তো আসি এবার আমরা একটু দেখার চেষ্টা করি যে ন্যারেশনটা আসলে কি কি শিখতে হয়। আমি এখানে একটা বাক্য লিখে রেখেছি, আগেই বাক্য দেখাবো না। আমরা সবাই জানি যে ন্যারেশন দুই প্রকার, ইনডিরেক্ট, ডিরেক্ট, এইভাবে না। আমরা কি করব, ফার্স্ট অফ অল চেষ্টা করব যে হচ্ছে ন্যারেশনের আসলে কোন অংশটা শিখলেই ন্যারেশন শেখা যায়। প্রথমত আমরা ন্যারেশনের রিপোর্টিং ভার্বটা তৈরি করা শিখব। কোনটা রিপোর্টিং ভার্ব সেটা একটু পরে বলি। দ্বিতীয়ত হচ্ছে লিঙ্কার্স বসানো শিখব, এবং তৃতীয়ত হচ্ছে পার্সন বসানো শিখব, এবং চতুর্থত হচ্ছে ভার্ব বসানো শিখব। তাহলে আরেকবার একটু রিভাইজ করি যে প্রথমে এই চারটা যদি আমি শিখতে পারি, আমার কিন্তু ন্যারেশন কমপ্লিটলি হয়ে যাবে, ঠিক আছে? এই চারটা যদি শিখতে পারি তাহলে আমরা কমপ্লিটলি ন্যারেশনটা কিন্তু শিখতে পারবো। এখন আসি একটু, এবার আসি, আমরা ডিরেক্ট ইনডিরেক্ট না শিখে আগে এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করি। যেমন আমরা ইনভার্টেড কমা, এই যে এখানে একটা ইনভার্টেড কমা আছে, এই ইনভার্টেড কমা বাদের যে অংশটা আছে, বাকি যে অংশটা আছে, এই অংশটার মধ্যে থেকে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখি যে এইখানে একটা অংশ আছে, তাই না? এইখানে কি আছে? একটা অংশ আছে, এই অংশটা আছে আমাদের। আচ্ছা, আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি এই অংশটার নাম কি দেখেন। এইখানে আসলে আমরা ডিরেক্ট ইনডিরেক্ট না, আগে প্রথমে পুরো একটা মানে একটা সেন্টেন্সের কোন কোন জায়গাতে কি কি বলে এইটা আগে শিখতে হবে। যেমন এইটাকে আমরা বলি যে হচ্ছে রিপোর্টিং ভার্ব। কি বলি? রিপোর্টিং ভার্ব। কোনটাকে বলি? যেটা ইনভার্টেড কমার বাইরে, সেড টু, সেইড, সেস, এই যে এই টাইপসের কথাগুলো, এইটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। বোঝা গেছে? এখন রিপোর্টিং ভার্বের এইটা তো আমরা সবাই জানি যে এটা কি রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এটা কি রিপোর্টিং ভার্বের অবজেক্ট, মানে এই ভার্বটার অবজেক্ট হচ্ছে এইটা, আর এই ভার্বটার সাবজেক্ট হচ্ছে এইটা, তাই না? কামাল, কামাল সেড টু মি, কামাল আমাকে বললো যে আই এম ইউর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু। এইটা গেল হচ্ছে রিপোর্টিং ভার্ব, এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এইটা, রিপোর্টিং ভার্বের অবজেক্ট এইটা, ব্যাস, আর কিছু থাকে না। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থাকে একটা, রিপোর্টিং ভার্বের একটা অবজেক্ট থাকে। এবার আসি,
ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা আছে সবাই আমরা খেয়াল করব, আমরা সবাই কিন্তু এই জিনিসটা খেয়াল করব যে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা আছে সেই অংশটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। এই যে ইনভার্টেড কমার ভিতরে, এই যে ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে এটা পুরোটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর এই রিপোর্টেড স্পিচে যদি আমি এখন বলি সাবজেক্ট কোনটা, তাহলে সবাই জানবে যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এইটা, ভার্ব এইটা, আর বাকিটা তো অবজেক্ট বা অন্য কোনো কিছু ধরতে পারি। তো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে এইটা এবং ভার্ব হচ্ছে এইটা। এখন আসি, আমরা এই যে এখানে লিখলাম যে এইটা হচ্ছে রিপোর্টেড ভার্বের একটা স্পিচ, এইটা আমরা লিখলাম। এখন আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, এইখানে আসি, আমরা কি কি পাইলাম? রিপোর্টিং ভার্ব। কোনটা রিপোর্টিং ভার্ব? এই যে এইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব পেলাম। আচ্ছা, এখন আরও একটা জিনিস, সেটা হচ্ছে লিঙ্কার্স। এইখানে লিঙ্কার্স বলতে আমরা এই যে এই কমাটাকে লিঙ্কার্স হিসাবে এখানে ধরবো, কিন্তু এইটা আসলে লিঙ্কার্স না, এইটা আসলে লিঙ্কার্সের কাজ করে। এই যে লিঙ্কার্স কোনটা? এই যে কমা থাকে, যেটা এরকম করে একটা কমা দেওয়া থাকে, এই কমাটাকে আমরা লিঙ্কার্স হিসাবে ধরবো। তো লিঙ্কার্সটা বুঝলাম। এরপরে পার্সন। আচ্ছা, এই ঘটনাটাই এবার আমরা আসি, আমরা এইটা সাবজেক্ট অবজেক্ট না ধরে আমরা রিপোর্টেড স্পিচ যেটা আছে, এই যে রিপোর্টেড স্পিচের যেটা আছে এইটাকে বলা হয় পার্সন। কি বলা হয়? পার্সন। আর কোনটাকে বলা হয় পার্সন? এই যে ইয়োর, আই অ্যাম ইয়োর ফ্রেন্ড, আই আর ইয়োর, এই দুটাকে কি বলা হয়? এই দুইটাকে বলা হয় পার্সন। এই দুইটাকে বলা হয় কি? পার্সন। এখন এই দুইজনই তো ব্যক্তি, মানে এই যে পুরো সেন্টেন্স, আই একজন ব্যক্তি, ইয়োর একজন ব্যক্তি, তাই না? ফ্রেন্ডসও কিন্তু আরেকজন ব্যক্তি। তো কিন্তু এটা একটা নাউন, নাউন হয়ে গেল, এটাকে আমরা আর ব্যক্তি হিসাবে ধরি না সচরাচর, তাই না? নাউন মানে রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড স্পিচ, সরি, রিপোর্টেড স্পিচের, রিপোর্টেড স্পিচের যে অংশটাতে নাউন আছে, রিপোর্টেড স্পিচের যে অংশটাতে নাউন আছে, সেই অংশটাকে আমরা কখনো পার্সন হিসাবে ধরবো না। তাহলে আমরা কয়টা পার্সন পাচ্ছি একটা সাবজেক্টে? একটা সেন্টেন্সে, মানে ইনভার্টেড কমার ভিতরে একটা সেন্টেন্সে একের অধিক আমরা পার্সন পাচ্ছি। এই যে একটা পার্সন, এই যে একটা পার্সন, এই যে পার্সন, এই যে পার্সন। বোঝা গেছে? এই পার্সন, এইটা একটা পার্সন, ওইটা একটা পার্সন, ব্যাস দুইটা পার্সন। তো আমরা কি পাইলাম? পার্সন পাইলাম। এখন এই যে এখানে যে ভার্ব, এই ভার্বটা হচ্ছে এই যে এই ভার্ব, এই যে এই ভার্বটাকে বলা হয় এই যে এই ভার্ব, এই যে আমরা কি পাইলাম? ভার্ব। তার মানে আমরা এই চারটা অংশ পরিবর্তন করতে পারলে, সঠিকভাবে পরিবর্তন করতে পারলে আমাদের কাছে সব থেকে সহজ হয়ে যাবে আমাদের শেখাটা। তার মানে আমি ফার্স্ট অফ অল যে কাজটা করব সেটা হচ্ছে, যদি আমরা এমসিকিউ এক্সাম দিই, এক্সামের কথা এবার আসি, আমরা এমসিকিউ এক্সাম দিই, যেটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চিন, 4টা করে বা 5টা করে অপশন থাকে। সেখানে আমরা খুঁজবো প্রথমে ভার্বের অংশটা, যেটা রিপোর্টিং ভার্বের কথা বলা হচ্ছে, এইটা খুঁজে এইটা মিলাইতে পারলে হয়ে গেছে প্রশ্নের উত্তর। যদি এটা না মিলাতে পারি তাহলে লিঙ্কার্স মিলাই দেখবো যে লিঙ্কার্স ঠিক আছে নাকি। যদি লিঙ্কার্স না মিলাতে পারি তাহলে পার্সন খুঁজে দেখবো পার্সন ঠিক আছে কিনা। পার্সন যদি না মিলাইতে পারি তাহলে ভার্ব দেখবো ভার্ব ঠিক আছে কিনা। তবে ম্যাক্সিমাম এই দুইটার মধ্যে হয়ে যাবে, লিঙ্কার্স আর রিপোর্টিং ভার্ব আর হচ্ছে লিঙ্কার্সের মধ্যেই কমপ্লিট হয়ে যায় ম্যাক্সিমাম, আর বাকি এই দুইটা। এখন আমরা রিপোর্টেড স্পিচের বাইরের যে অংশটা, রিপোর্টেড স্পিচ কোনটা? যেটা কমার ভিতরে, এর বাইরের যে দুইটা অংশ, একটা অংশের নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব আর আরেকটা অংশের নাম হচ্ছে লিঙ্কার্স। দুইটা অপশন, রিপোর্টিং ভার্ব আর লিঙ্কার্স। আর এটা কার বাহিরে? রিপোর্টেড স্পিচের বাইরে, মানে আই অ্যাম ইয়োর ফ্রেন্ড, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচের বাইরের অংশ। এই দুইটা অংশ যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু প্রশ্নের উত্তর পারা যায়। আর রিপোর্টেড স্পিচের ভিতরের অংশ হচ্ছে এই দুইটা, পার্সন আর ভার্ব। এটা হচ্ছে রিপোর্টেড স্পিচের ভিতরের দুইটা অংশ, মানে এই যে এই কমার দুইটা ভিতরের অংশ। এতটুকু যারা আছি বোঝা যাচ্ছে কি? আচ্ছা, কেন আমি এতক্ষণ ধরে এইটা নিয়ে কথা বললাম? এইটা একটা প্রশ্ন আছে, কারণ আমাদের যারা স্টুডেন্ট আছি তারা আসলে অনেক কিছুই জানি না। সো না জানার কারণে আমি যখন এখন রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ বারবার যখন বলবো তখন কিন্তু আমাদের মধ্যে একটা প্যাচ লেগে যাবে।
আবার পার্সনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র সাবজেক্টকেই পার্সন হিসাবে ধরে থাকি, অবজেক্টকে পার্সন হিসাবে ধরি না। আবার আবার কখনো কখনো নাউনকে পার্সন হিসাবেও ধরি না, বা কখনো কখনো নাউন তো পার্সন হিসাবে আসে না, এইটা এখন পার্সন হিসাবে আসবে না। ফ্রেন্ড ইজ এ নাউন, কমন নাউন। সো এই জিনিসগুলো আমাদেরকে আলোচনা করতে হবে। এটা যে কমন নাউন, এইটা আইডেন্টিফাই করলাম কেমনে? এই যে কমন নাউন আইডেন্টিফাই করার একটা সহজ পদ্ধতি হচ্ছে ওই নাউনটাকে কি প্লুরাল করা যায় নাকি? ফ্রেন্ড একজন, ফ্রেন্ডস অনেকজন, মানে এস বা ইএস যুক্ত করে দিলেই সেটা প্লুরাল হয়ে যায়। তার মানে এস অথবা ইএস যে নাউনগুলোর সাথে যুক্ত করা যায় সেই সবগুলো নাউনই হচ্ছে কমন নাউন। বুঝা গেছে? আচ্ছা, এখন এতটুকু আমরা ক্লিয়ার করে ফেললাম। এই ক্লিয়ারের অংশ থেকে আমরা প্রথমে রিপোর্টিং ভার্ব, তারপরে লিঙ্কার, তারপরে পার্সন, তারপরে ভার্বে যাব। মানে পরে রিপোর্টেড স্পিচে পরে প্রবেশ করব। কবে? পরে প্রবেশ করব, এখন না, পরে প্রবেশ করব। তবে আমরা এখানে কিছু জিনিস রেখেছি। হ্যাঁ, আমরা যদি একটু দেখাই, আমরা কিছু অংশ রেখেছি। আচ্ছা, এইটা না, আচ্ছা আমরা দেখাই। আমরা কিছু জিনিস রেখেছি, অনেক কিছু রেখেছি, কিছু না, ভালোই জিনিস রেখেছি। সো আমরা সব কিছুই দেখাবো। আচ্ছা, এই অংশতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা কমপ্লিট করব, অ্যান্ড এই অংশতে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কমপ্লিট করব। আর এই অংশতে আমরা ইন্টারোগেটিভের দুইটা রুলস তো, তাই দুইভাবে দিয়েছি। আর তারপরে হচ্ছে ইম্পারেটিভ, তারপরে হচ্ছে অপটেটিভ। এটা সবার লাস্টে আমরা ক্লিয়ার করব। হ্যাঁ, অপটেটিভ অ্যান্ড দেন এক্সক্লেমেটরি, এই যে এগুলো আমরা সবার লাস্টে ক্লিয়ার করব। কিন্তু লাস্টে ক্লিয়ার করলেও আমরা আপাতত আগে এখন শিখে নিব। হ্যাঁ, আমরা আপাতত কি আগে একটু শিখে নিব যে আমরা কিভাবে এটা ক্লিয়ার করব। ওকে, সো এইটা তো আমাদের চলে গেছে, এটা পেয়ে যাব আমরা, কিন্তু এটা পেয়ে যাব, কিন্তু পাইলেও কিন্তু হবে না, ক্লাস করে তারপরে বুঝে নিতে হবে, তাহলে সহজ হয়ে যাবে। হ্যাঁ, আমরা যদি ক্লাস না করে বোঝার চেষ্টা করি তাহলে আসলে সহজ হবে না। ওকে, আমরা যদি ক্লাস না করে করি তাহলে সহজ হবে না। আচ্ছা, এবার আমরা নেক্সটে চলে যাই, নেক্সট পেজে চলে আসি। আচ্ছা, এবার আমরা সবাই জানি যে ন্যারেশন মূলত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে কয়টা ন্যারেশন? দুইটা ন্যারেশন। একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। আসলে ডিরেক্টটা কি? হুবাহু যেভাবে ও বলেছে হুবাহু এইভাবে বলা, মানে ওই যে আমরা একটা ব্যঙ্গ করে বলি না যে আমি পারবো, এরকম আর কি, মানে এই টাইপসের। আমি আসলে এখানে মজা করতে আসিনি, বাট আমি আসলে বোঝানোর চেষ্টা করছি যে এরকম বলি না আমরা, মানে একটা ব্যঙ্গ করে বলা একটা, সে পারবে, এরকম না। সে বলছে আমি খুব পারি, এই যে এই কথাগুলো ব্যঙ্গ করে বলা, মানে হুবাহু বলছি। আর আমি যদি ব্যঙ্গ ছাড়া বলি, সে বলছে সে পারবে, সে বলছে আমি পারবো, মানে তার মতন করে বলা, আর তার মতন না, সে বলছে সে পারবে, সে বলছে আমি পারবো, এরকম কথাবার্তা। তো সে বলছে আমি পারবো মানে সেম টু সেম কথা। যেমন কামাল সেড টু মি, কামাল আমাকে বলল আই অ্যাম ইউর ফ্রেন্ড। এটা কামাল বলেছে, কামাল সরাসরি বলেছে যে আই অ্যাম ইউর ফ্রেন্ড। কামাল, আই অ্যাম ইউর ফ্রেন্ড, কামাল একদম কামাল এইভাবেই বলেছে। এখন যদি আমি বলি কামাল এই কথাটা আমাকে বলেছে, এতটুকু তো বলেনি, বাট কামাল আমাকে এতটুকু বলেছে আই অ্যাম ইউর ফ্রেন্ড। এখন আমি বলতেছি যে কামাল বলেছে যে আই অ্যাম ইউর ফ্রেন্ড, কামাল বলেছে যে আমি তোমার বন্ধু। কিন্তু আমি এইটাকে কিন্তু আরেকভাবে ঘুরাই বলতে পারি যে কামাল বলেছে যে সে আমার বন্ধু, আমি না বলে সে আমার বন্ধু। একটু ঘুরিয়ে বললাম, একটু ইনডিরেক্টলি বললাম, একটু পরোক্ষভাবে বললাম যে সে বলেছে যে সে আমার বন্ধু, কামাল বলেছে যে সে আমার বন্ধু, কামাল বলেছে আমি তোমার বন্ধু। একদম কামালের মতন করে বলা আর কামালের মতন না করে একটু চেঞ্জ করে একটু বলা, ঠিক আছে? যাই হোক, এইটা আমরা জানি যে এইটা তো আসলে ডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনে বক্তার হুবহু উক্তিটি ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ থাকে। তার মানে আমাকে এখানে বুঝতে হবে যে এই যে ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ থাকে, মানে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা আছে এই অংশটার নাম হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। যদি ইনভার্টেড কমা না থাকে তাহলে ইনডিরেক্ট ন্যারেশন। বেশ সহজ পদ্ধতি, মানে আরও সহজ পদ্ধতি হচ্ছে ইনভার্টেড দেখা। এই যে ইনভার্টেড দেখা, হ্যাঁ, ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে সেটা ডিরেক্ট ন্যারেশন, আর ইনভার্টেড কমা না থাকলে সেটা ইনডিরেক্ট ন্যারেশন, আরও সহজ। আচ্ছা, এইগুলো হচ্ছে কথা। এখন কথা হচ্ছে আমাদের এখন পরিবর্তন কিভাবে হয়েছে। আমরা এক বাক্যে দেখাবো এখানে, তারপর একদম ভেঙে ভেঙে দেখাবো। প্রথমে এতটুকু দেখাবো, মানে সেড টু থাকলে কি হয়, সেড থাকলে কি হয়, টোল্ড থাকলে কি হয়, এগুলো থাকলে আগে দেখাবো। তো এখানে সেড টু থাকলে টোল্ড বসে, সেড টু থাকলে কি বসে, টোল্ড বসে, এটা আমরা বসিয়েছি।
আর কোনো পরিবর্তন এতটুকুর মধ্যে নাই। যদি আমরা এতটুকুর দিকে খেয়াল করি তো এতটুকুর মধ্যে আর কোনো পরিবর্তন নাই। কামাল সেড টু মি ওইখানে বলা আছে, এখানে কামাল টোল্ড মি, এতটুকু বলা হয়েছে। এখন এই যে কমাটা তুলে দিয়েছি, কমাটা তুলে দিয়ে একটা আমরা কি লিখেছি, একটা লিঙ্কার্স দিয়েছি দ্যাট, কমার বদলে দ্যাট। আর এখানে আই, এই যে পার্সন, একটা পার্সন, এই পার্সনের জন্য আমরা হি দিয়েছি। এখন এই পার্সনটা পরিবর্তন করেছি, এটা যেহেতু ফার্স্ট পার্সন পরিবর্তন করেছি কামালকে দিয়ে, কামালের ফার্স্ট পার্সন। মানে এইটা আমি এমনি বলছি, আপাতত একটু ছোট্ট করে দেখাই। এখানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হয়, ওয়াজ। আর এখানে আরেকটা পার্সন আমরা দেখতে পাচ্ছি ইয়োর, আমরা ইয়োর বলে আরেকটা পার্সন দেখতে পাচ্ছি, এই পার্সনটা সেকেন্ড পার্সন। আর সেকেন্ড পার্সন থাকলে এই মিয়ের অবজেক্টিভ ফর্ম করতে হবে, পজিটিভ ফর্ম করতে হবে, মি মাই, মি মাই, মাই, ঠিক আছে। আর ফ্রেন্ড, এটার কোনো পরিবর্তন হবে না, এই যে ফ্রেন্ড, ব্যাস এতটুকু। এই যে আমরা দুইটা পার্সন দেখলাম, এইভাবে কিন্তু আমাদেরকে কেউ শেখায় না, আমাদের পার্সন শেখায় এখানে যে পার্সন আছে এই পার্সনের পরিবর্তন করো না, এগুলো আসলে ভুল সিস্টেম। শুধু এই পার্সনের পরিবর্তন না, এই পার্সনেরও পরিবর্তন করতে হবে। সো আসি, এবার আমরা দেখানো শুরু করি আমাদের ম্যাজিক। ওকে, চলে আসলাম। একটু সাজায় গুছায় পড়লে অনেক কিছু সহজ হয়ে আসে, একটু কঠিনভাবে পড়লে অনেক কিছু অনেক বেশি কঠিন হয়ে আসে। আসলে আমরা এইখানে যে বিষয়গুলো নিয়ে আসছি সেই বিষয়গুলো একটু সাজানো গোছানো, সাজায় গোছায় পড়লে গ্রামারটা খুবই ছোট হয়ে আসবে। আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা দেখেছি যে সেন্টেন্স ভিত্তিক রিপোর্টিং ভার্বের পরিবর্তন, উপরে লেখা আছে যে সেন্টেন্স ভিত্তিক। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে 5 ভাবে কথা বলি। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইন্টারোগেটিভ যেটা প্রশ্ন করা বোঝায়, একটা হচ্ছে ইম্পারেটিভ, এটা হচ্ছে আদেশ, উপদেশ, নিষেধ এটা বোঝায়। আরেকটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, এটা দোয়া অথবা প্রার্থনা করা, কারোর জন্য আশীর্বাদ করা বোঝালে অপটেটিভ সেন্টেন্স। অ্যান্ড আরেকটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেটা বিস্ময়সূচক সেন্টেন্স, যেটাকে বলা হয় ওয়াও কি সুন্দর। তো বিস্ময়সূচক দুই প্রকার, এটা আমরা সবাই জানি, এক্সক্লেম উইথ জয়, অনেক কিছু আছে, সেটা আমরা নিয়ে একটু পরে বিস্তারিত আলোচনা করব। আমরা এখান থেকে আসি। এখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নেরেশন কিভাবে করব। এই যে এখানে লেখা আছে ডিরেক্ট নেরেশন, আর তারপরে যেটা লেখা আছে সেটা হচ্ছে ইনডিরেক্ট নেরেশন। মানে যদি ডিরেক্ট নেরেশনে এইটা থাকে তাহলে ইনডিরেক্ট নেরেশনও ওইটা দিব। তো এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আমরা সবাই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স চিনি। সো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেট টু থাকলে টোল্ড বসাবো। কি থাকলে টোল্ড বসাবো? সেট টু থাকলে টোল্ড বসাবো। কোথায়? ডিরেক্ট নেরেশনে। যদি ডিরেক্ট, আমরা এখন ডিরেক্ট থেকে কী করছি, ইনডিরেক্টে যাব, তাই না? তো ডিরেক্ট নেরেশনে যদি সেট টু থাকে তাহলে ইনডিরেক্ট নেরেশনে টোল্ড বসাবো। ডিরেক্ট নেরেশনে যদি সেট থাকে তাহলে ইনডিরেক্ট নেরেশনে সেড বসাবো, মানে যা আছে তাই বসাবো। সেইড, যেটা সেইড লেখা আছে, টু নাই, যেটাতে টু নাই, টু না থাকলে সেইডই বসাবো, ঠিক আছে? আরও কিছু আছে। আচ্ছা, সেইড অ্যান্ড সেইড টু, এই যে সেইড অ্যান্ড সেইড টু, এইটা যদি এই যে ইম্পারেটিভ সেন্টেন্স, যেটাকে আমরা বলছি আদেশ, নিষেধ, উপদেশবাচক যে সেন্টেন্সগুলো আছে, সেই সেন্টেন্সে যদি থাকে। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটু ভুল হয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে এটা হবে না। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেটা হবে সেটা হচ্ছে আক্সড হবে। হ্যাঁ, আক্সড হবে, আক্সড। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা একটু লিখে নিতে হবে সবাইকে, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি হবে, আক্সড হবে। এইখানে একটু ভুল আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি হবে, আক্সড, আক্সড হবে। মানে ডিরেক্টে যদি সেট টু লেখা থাকে, এইটা একটু উলটপালট হয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা নিচে চলে আসছে, এইটা নিচে চলে আসছে, ওইটা উপরে চলে গেছে, সে এইটা হবে না। আচ্ছা, এটা হবে না, আমরা একটু আরেকবার দেখি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি সেড লেখা থাকে তাহলে এখানে আক্সড বসাইতে হবে। সেড অথবা সেড টু, যেটাই লেখা থাকুক, সেড অথবা সেড টু লেখা থাকুক, যেটাই লেখা থাকুক, আক্সড বসাতে হবে। আক্সডের একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, আক্সডের পরে কিন্তু সবসময় অবজেক্ট বসাতেই হবে, এটা বাধ্যতামূলক। আক্সডের পরে অবজেক্ট বসাতেই হবে। কেন আক্সডের পরে অবজেক্ট বসাতেই হয়? এটা বাধ্যতামূলক, কারণ আক্সড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এমন ট্রানজিটিভ ভার্ব যার পরে অবজেক্ট না বসলে চলবেই না। তাই মনে রাখতে হবে আক্সডের পরে অবজেক্ট। আমরা করানোর সময় দেখাবো আক্সডের পরে কিভাবে অবজেক্ট আসছে, এগুলো কেউ দেখায় না, এত সূক্ষ্মভাবে কেউ দেখায় না। তো আক্সডের পরে অবজেক্ট বসাতে হয়, এটা মাথায় প্রবেশ করে রাখতে হবে এখনই। আচ্ছা, এরপরে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি সেট অথবা সেট টু থাকে তাহলে এইখানে আমরা সেইড থাকলে, মানে শুধু সেইড থাকবে, ইম্পারেটিভ সেন্টেন্সে সেইড থাকলে সেইড, আর সেট টু থাকলে তো আমরা। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স এইখানে একটু ভুল হচ্ছে নাকি? হ্যাঁ, এখানে ভুলটা হয়েছে,
একটু উলটপালট হয়ে গেছে। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্সে আসলে সেড অথবা সেড টু লেখা থাকলে আমরা এই যে নিচের এইটা হচ্ছে উপরেরটাতে হবে। এই যে উপর নিচ হয়ে গেছে বসাতে লেগে, ঘর তো আসলে ঘরে বসাতে লাগলে উপর নিচ হয়ে গেছে, এটা এখানে এটা আমরা ঠিক করে দেবো। আমাদের কাছে যেহেতু ওয়ার্ড ফাইল আছে, এটা আমরা ঠিক করে নিব। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড অথবা সেড টু থাকলে ওয়ার্ডার, কমান্ডেড, রিকোয়েস্টেড, সাজেস্টেড, প্রপোজড অথবা টোল্ড অথবা আক্সড হতে পারে। টোল্ডও দিতে পারি, আক্সডও দিতে পারি, কোনো সমস্যা নাই। বাট এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অপটেটিভটাই আমরা মিস্টেক করে বসে আছি। এই ক্ষেত্রে অপটেটিভের ক্ষেত্রে সেড টু থাকলে আমরা জাস্ট হচ্ছে সেড টু দিব, সরি টোল্ড দিব, ব্যাস। সেড টু থাকলে টোল্ড দিব, এতটুকু। এই যা আছে তাই, মানে কোনো পরিবর্তন নাই, মানে এখানে কোনো পরিবর্তন নাই। সেড টু থাকলে টোল্ড দিব, সেড টু থাকলে টোল্ড দিব, এটা আমরা পরিবর্তন করে দিব। এখানে একটু মিস্টেক হয়েছে বসানোতে। আচ্ছা এক্সক্লোমেটরি সেন্টেন্স, হ্যাঁ, এক্সক্লোমেটরি সেন্টেন্সে যদি সেড অথবা সেড টু থাকে তাহলে আমরা টোল্ড বসাবো না, আর আমরা কি বসাবো? এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরো অথবা ক্রাইড উইথ জয় অথবা ক্রাইড উইথ সরো অথবা এক্সক্লেমড, এই বাক্যগুলো আমরা বসাবো এক্সক্লোমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে, মানে এইখানে জাস্ট একটু ব্যাচালটা পেয়ে গেছে যে তিনটার পরিবর্তন উল্টাপাল্টা হয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আক্সড বসবে, কি বসবে? আক্সড বসবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আক্সড বসবে। সেট থাকলে অথবা সেট টু, যেটাই থাকুক, সেট টু বা সেট টু থাকুক, যেটাই থাকুক, আক্স এবং অবজেক্ট থাকবে, অবজেক্ট বসাইতে হবে, ট্রান্সিটিভ ভার্ব। আর অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেট টু থাকলে, অপটেটিভ না, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেট অথবা সেট টু থাকলে আক্সড না বসে ওয়ার্ডার বসবে, এটা বসবে না, ওয়ার্ডার বসবে। হ্যাঁ, আর অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেট থাকুক বা সেট টু থাকুক, সেট টু থাকলে তো টোল্ডই বসবে, সেট টুই বেশিরভাগ থাকে, সেট যেটা থাকে সেটা থাকলে তো সেইডই বসবে। আর এই যে এক্সক্লোমেটরিটা দেখাইলাম, মানে জাস্ট একটু উলটপালট হয়েছে, বসানোতে একটু উলটপালট হয়েছে, আর আহামরি কোনো কিচ্ছু না, এটা ঠিক করে নেওয়া যায়, বসানোতে একটু উলটপালট হয়েছে। আসি, আচ্ছা এইটা তো ওইটা তো আমরা দেখলাম, তাই না? আমাদের এখন লিঙ্কারটাও দেখে নিতে হবে। কারণ কেন, আমি যে প্রথমে বলেছিলাম যে আমরা প্রথমে দুইটা দেখে নিব, দুইটা দেখে নিলে কিন্তু সহজ হয়ে যাবে। এই দুইটা মিলাইতে পারলে কিন্তু বাকিগুলো অংশ ঠিক হয়ে যাবে। মানে এই দুইটা কি রিপোর্টিং ভার্বের অংশ, সো রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের বাইরের অংশ, সো দ্যাট আমরা এটা শিখবো। আচ্ছা যাই হোক, আমরা একটু চলে যাই নেক্সটে। এইখানে হচ্ছে আমাদের লিঙ্কার্স। লিঙ্কার্স কোনটাকে বলে? লিঙ্কার্স মানে হচ্ছে এই যে আমরা কমা তুলে দেবো, এই যে কমাটা ছিল না ওইখানে ডিরেক্ট নেরেশনে যে কমা থাকে, সেই কমাটা তুলে দিয়ে আমরা এই লিঙ্কার্সগুলো বসাবো। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাটই বসবে, আমরা দ্যাট যেগুলো আছে সেগুলো একটু দেখাই দিই। ইম্পারেটিভ সেন্টেন্সটা একটু পরে দেখায়। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও দ্যাট বসবে এবং এক্সক্লোমেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও দ্যাট বসবে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এই যে এই কমাটা তুলে দিব কার ক্ষেত্রে? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রেও দ্যাট, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও দ্যাট, অ্যান্ড এক্সক্লোমেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা দ্যাটই বসাবো। কি বসাবো? দ্যাটই বসাবো, ঠিক আছে? আর বাকি যে দুইটা সেন্টেন্স আছে, একটা হচ্ছে ইন্টারোগেটিভ আর একটা হচ্ছে ইম্পারেটিভ, দুইটাই আই দিয়ে তৈরি হওয়া, দুইটাই কি আই দিয়ে তৈরি হওয়া। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে WH ওয়ার্ড দ্বারা গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্সে লিঙ্কার হিসাবে WH ওয়ার্ডই বসবে। কি বসবে? WH ওয়ার্ডই বসবে। মানে লিঙ্কার্স হিসাবে কমা বসবে না, দ্যাট বসবে না, দ্যাট বসবে না, WH ওয়ার্ডই বসবে। ওই যে কমার বদলে WH ওয়ার্ড আছে, WH। তবে এই ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোশ্চেন করা হয় তাহলে সেই ক্ষেত্রে ইফ অথবা হুয়েদার বসে। অক্সিলারি ভার্ব মানে হচ্ছে WH ওয়ার্ড না। WH ওয়ার্ড কোনগুলা? এই যে হোয়াট, হোয়েন, হাউ, এগুলোকে আমাদের কি বলা হয়? WH ওয়ার্ড, তাই না? সো এগুলো যখন না থাকবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স তো এগুলো দিয়ে কোশ্চেন করা হয়, কিন্তু কখনো কখনো কি অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করা হয়। যেমন আমি যদি এখান থেকে বলি ইজ, যদি আমি এখান থেকে বলি যে ইজ হি গোয়িং দেয়ার, তাহলে কি এই ইজ দিয়ে কোশ্চেন করা হচ্ছে, ইজ দিয়ে কোশ্চেন করা হচ্ছে, মানে অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করা হচ্ছে। তো অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করা হইলে ইফ অথবা হুয়েদার বসাবো। কি উঠাই দিয়ে? কমা উঠাই দিয়ে। কি উঠাই দিয়ে? কমা উঠাই দিয়ে আমরা জাস্ট হচ্ছে অক্সিলারি। লিঙ্কার্স কোনটা এটা কিন্তু আমরা দেখিয়েছি, কোন জায়গায় লিঙ্কার্স হিসাবে ইউজ করা হবে, এইটাই হচ্ছে।
আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও দুইটা রুলস। যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে লিঙ্কার্স টু বসে, মানে টু বসে। যদি ভার্ব দিয়ে শুরু হয়, আমরা বলি না যে ডোন্ট রান ইন দ্য সান, এই যে এইভাবে আমরা বলি যে ডোন্ট রান ইন দ্য সান। তো এই যে ভার্ব দিয়ে শুরু হচ্ছে, কি দিয়ে শুরু হচ্ছে? ভার্ব দিয়ে শুরু হচ্ছে। ভার্ব দিয়ে শুরু হইলে লিঙ্কার হিসাবে মানে এই কমাটা উঠে যে টু বসবে এইটা। আর যদি লেট দিয়ে শুরু হয়, মানে এই যে লেট, কই এখানে লিখে নাই আমি, হ্যাঁ এই যে লেট, লেট দিয়ে যদি শুরু হয় তাহলে দ্যাট হয়। এই যে আমরা বলি না যে লেট হিম গো, মানে তাকে যেতে দাও। এই যে লেট দিয়ে যখন শুরু হবে তখন এই যে কমার বদলে দ্যাট বসবে, কমার বদলে দ্যাট বসবে। আমরা একটু কোশ্চিন দেখি তাহলে বিষয়টা একটু ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেখি এইখান থেকে দেখার চেষ্টা করি। হ্যাঁ, সবগুলো না দেখলেও আমরা কিছুটা দেখতে পারবো। যেমন আমরা কি কি চেঞ্জ করা শিখলাম, আমি যদি একটু বলি, আমরা প্রথমত চেঞ্জ করা শিখলাম এই যে রিপোর্টিং ভার্ব, আর কি এই কমা, এই দুইটা পরিবর্তন করা শিখলাম। বাকিগুলো এখন দেখবো না, স্টেপ বাই স্টেপ দেখবো। আগে এগুলো পরিবর্তনটা দেখি। প্রথমে সেন্টেন্সটাতে লেখা আছে হি সেড আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স। ওইটা তো আমরা পরে শিখবো, তাই না? ওইটা আমরা পরে রেখে দিয়েছি। আমরা ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা আছে ওই অংশটা পরে রেখে দিয়েছি। আমরা ইনভার্টেড কমার বাইরের অংশটা ক্লিয়ার করে ফেলবো। যেমন সেড থাকলে কি বসে? সেড থাকলে কি বসে? আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে? একজন আসি, দেখা যাচ্ছে কি? একটু আমি চেক আপ করি। হ্যাঁ, একটু আমি চেক আপ করি। একটু আমি চেক আপ করি, কারণ না দেখা গেলে আসলে মনে হয় দেখা যায়, আমাকে মনে হয় দেখা যাচ্ছে না। একটু একটু ওয়েট। রিপন ভাই, ভিডিও তো অফ। ভিডিও অফ হচ্ছে কেন? আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। একটু দেখা যাচ্ছে না তো আসলে, আমাকে বলছিল মনে হয়, আমি শুনতেও পাইনি। এবার দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, আমাদের ততক্ষণ দেখা যাচ্ছিল না। কতক্ষণ দেখা যাচ্ছিল একটু যদি বলতো তাহলে ভালো হতো। বলছে কি কিছু? কিছু দেখা যাচ্ছে না। এটা কতক্ষণ? 28 বাজে যখন, না? আচ্ছা, সমস্যা নাই। এই যে আমাদের, আমি বুঝতে পেরেছি, একদম ধরতে পেরেছি। আচ্ছা, এখন আমরা যে পরিবর্তনটা করেছি সেই পরিবর্তনটা কিন্তু এই যে এইখানে, এটা মনে হয় যে আমাদের দেখা হয়েছে যে কি কি পরিবর্তন, কোন কোন সেন্টেন্স থাকলে কি কি পরিবর্তন হয়, এটা কিন্তু আমরা দেখেছি, তাই না? কি কি থাকলে কি কি পরিবর্তন হয় এইটা কিন্তু আমরা দেখেছি। তো আমরা কি দেখব লিঙ্কার হিসাবে? প্রথম কথা হচ্ছে প্রথম সেন্টেন্সটাতে কোনো প্রশ্নবোধক চিহ্ন নাই, তার মানে এটা ইন্টারোগেটিভ কোনো সেন্টেন্স না, এটা একটা পাস্ট সেন্টেন্স। তো সেড আছে, সেড থাকলে আমরা কি বসাবো বলেছি? সেট থাকলে সেইডই বসাবো। সেট থাকলে কি বসাবো? সেট থাকলে সেইডই বসাবো, কোনো পরিবর্তন নাই। কিন্তু এই যে এইখান থেকে এই কমাটা তুলবো, কমাটা তোলার আগে আমি দেখব এইটা কোন সেন্টেন্স। ইনভার্টেড কমার ভিতরে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে। এটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য, আর কোনো কিছু না। অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে। এটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। অ্যান্ড প্রথমে সাবজেক্ট আছে এবং ভার্ব আছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়াতে আমরা এই কমাটার বদলে আমরা দ্যাট ইউজ করব। কি ইউজ করব? দ্যাট ইউজ করব। এই যে এইখানে আমাদের এই কমার বদলে কি ইউজ হয়েছে? একটা দ্যাট ইউজ হয়েছে। কি ইউজ হয়েছে? একটা দ্যাট ইউজ হয়েছে। ঠিক আছে, এই লাল কালিটা খুবই মানে ইয়া করে বোঝা যাচ্ছে। আমি আরেকবার দেখাই, জাস্ট আমাদের পরিবর্তন এইটা আর এইটা শিখে নিয়ে আপাতত। হ্যাঁ, পরেও বাকিগুলো শিখবো। তো সেইড থাকলে আমরা কি বসাবো? সেইডই বসাবো।
আর এই কমাটা তোলার ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমার ভিতরে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা দেখে আমরা এই দ্যাট বসাবো না অন্য কোনো কিছু বসাবো। তো ইনভার্টেড কমার ভিতরে যে মানে সেন্টেন্সটা আছে, রিপোর্টেড স্পিচটা আছে, সেই রিপোর্টেড স্পিচটা আসলে অ্যাসার্টিভ সেন্টেন্স। কিভাবে বুঝলাম? সাবজেক্ট আর ভার্ব আছে তাই। এখন থাকলে কি হবে? একটা কমা বসবে। কি হবে? সরি, কমার বদলে একটা দ্যাট বসবে। কমার বদলে কি বসবে? একটা দ্যাট বসবে। সেট থাকলে সেট, কমার বদলে একটা দ্যাট। আসি নেক্সট সেন্টেন্সটাতে আসি। নেক্সট সেন্টেন্সটা আসি যদি দেখি যে হি সেড টু মি। কি বলছে? হি সেড টু মি, সে আমাকে বলল। কি বলল? আই অ্যাম রেডি। সো এইটা বলল, সে আমাকে বলল যে আই অ্যাম রেডি। এখন কথা হচ্ছে আমরা প্রথমে দেখব সেট টু থাকলে কি বসে। প্রথমে দেখব যে সেট টু থাকলে কি বসে। সেট টু থাকলে আমরা সবাই জানি টোল, কারণ এখানে তো আসলে প্রশ্নবোধক চিহ্ন নাই, অথবা এটা কোনো ইম্পারেটিভ সেন্টেন্স না। কেন? কারণ এই যে প্রথমে সাবজেক্ট বসেছে, তারপরে ভার্ব বসেছে, তার মানে এইটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমে সাবজেক্ট আর ভার্ব বসলে সেটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পেয়ে গেছি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে সেট টু থাকলে কি বসাবো? টোল্ড বসাবো। এই যে এখানে সেট টু আছে তাই এখানে টোল্ড বসেছে, আর কিচ্ছু না, আর কোনো পরিবর্তন হয়নি। আর এই যে এই কমাটা তোলার জন্য আমরা এই কমার বদলে আমরা কি বসিয়েছি? আমরা বসিয়েছি দ্যাট। কেন? কারণ এইটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স তাই। আবার নিচেরটা আরেকবার লক্ষ্য করে, আমরা শুধু এতটুকু আগে শিখি, পরে বাকিটুকু শিখবো। যেমন এইটা কিভাবে বসাইতে হয়, এটা কিভাবে বসাইতে হয়, এটা কিভাবে বসাইতে হয়, এগুলা বাকিটুকু পরে শিখবো। আচ্ছা, হি সেড টু মি হোয়ার আর ইউ বর্ন। এই যে আমরা এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন পাইলাম, তাই না? আর এখানে কি WH দিয়ে প্রশ্ন করা হয়েছে, তার মানে এখানে দুইটা জিনিস পেয়ে গেছি। এখন কথা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন থাকার কারণে এই যে এই সেট টুটা, এই সেট টুর পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? আক্সড। কি হয়ে যাবে? আক্সড। এখন আমাদের কথা হচ্ছে এই যে আমি এখন একটু আগে বললাম যে আক্সড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। প্রত্যেক ট্রানজিটিভ ভার্বের পরে একটা অবজেক্ট থাকে, তাই আক্সড যদি আমি লিখি তাহলে আমাকে একটা অবজেক্ট দিতে হবে, এটা বাধ্যতামূলক। তো এইখানে আমরা তাকিয়ে দেখতেছি এই যে সেট টু এর পরে কোনো অবজেক্ট নাই, কিন্তু এইখানে আমরা একটা অবজেক্ট বসাই দিয়েছি। কিভাবে এই অবজেক্টটা বসাইলাম? এই অবজেক্টটা মানে ধরে নিতে হবে, অর্থ সহকারে ধরে নিতে হবে যে এই অবজেক্টটা আসলে কি। এখানে অবজেক্ট বসাতে হবে। এখন কোন অবজেক্টটা বসবে? আই মানে ইউ বসবে, নাকি হচ্ছে মি বসবে, নাকি মাইন বসবে, এরকম করে আমাদের ধরে নিতে হবে। যেহেতু সে আমাকে বলছে, সো মিটাই বসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা তাকায় যদি দেখি, তো ম্যাক্সিমাম ন্যারেশন কেন, সব ন্যারেশনেই দেখি যে অবজেক্ট যদি না থাকে তাহলে মি অবজেক্টটাকেই আমরা ধরে নিই। কিন্তু মানে যদি অ্যাডভান্স ধরতে যাই তাহলে সবসময় ধরা যাবে না, কারণ অ্যাডভান্সের ক্ষেত্রে অর্থগত দিক ঠিক রাখতে হবে। যারা IELTS দিবেন তারা অর্থগত দিকটা ঠিক রাখার চেষ্টা করবেন। সো এখানে আমরা আমাদের বইগুলোতে সবগুলোতেই মি দেখি, তো আক্সডের পরে মি দেখি, মানে এইটা আমরা বলছি। তো এইখানে আমরা কি পরিবর্তন দেখতে পারলাম যে সেট টু থাকলে আক্সড বসাবো এবং আক্সডের পরে মি বসাবো। আচ্ছা, এখানে দ্যাট বসাতে ভুলে যাওয়া হয়েছে। আচ্ছা, এখানে দ্যাট বসবে না, এই যে কমা তুলে দিয়ে আমরা এখানে একটা কিছু বসাবো। এখানে যেটা বসানোর কথা ছিল এটা মিস্টেক হয়েছে, এখানে হোয়ার বসবে, যেটা আছে সেটাই বসবে। হোয়ার বসবে, কি বসবে? যেটা আছে সেটাই বসবে। WH থাকলে WH বসবে। কেন আমরা বলেছি যে কমার বদলে এখানে দ্যাট বসবে না? কেন বলেছি? এই যে আমরা যদি একটু ভালো করে এইটার দিকে লক্ষ্য করি, এই যে এইখানে আমরা বলেছিলাম, যদি এখানে একটু ভুল দেওয়া হয়ে গেছিল। আচ্ছা, এইখানে না, এর পরেরটাতে এই যে এইখানে আমরা বলেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে WH ওয়ার্ড দ্বারা গঠিত হলে এই কমার বদলে WH ওয়ার্ডই বসবে, কমা উঠে গিয়ে WH ওয়ার্ডই বসবে। আর যদি WH ওয়ার্ড দিয়ে কোশ্চিন করা না হয় তাহলে লিঙ্কার হিসাবে দ্যাট বসবে। সো এই অলরেডি তো এখানে WH ওয়ার্ড বসে গেছে। সো WH ওয়ার্ড থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি এই যে WH ওয়ার্ড থাকার কারণে এই কমাটা উঠে যে দ্যাট যে বসবে, এই দ্যাটটা আর বসেনি। বোঝা গেছে? এই দ্যাটটা আসলে বসার কথা ছিল, কিন্তু WH থাকার কারণে এই দ্যাটটা আর বসেনি। আচ্ছা, এই টাইপসের কিন্তু কিছু সেন্টেন্স আমরা লাস্টের দিকে রেখেছি, যদিও আমি এখন দেখায় আসলেই ভালো হয়। লাস্টের দিকে দেখালে বিষয়টা দেখতে সুন্দর লাগে এবং আমরা বিষয়টা বুঝতেও পারবো। আচ্ছা, আমরা একটু লাস্টের দিকে দেখে আসি। কেন লাস্টের দিকে রেখেছিলাম? আসলে প্র্যাকটিস করার জন্য রেখেছিলাম, যে এখান থেকে আমরা প্র্যাকটিস করব। সো এইটা এই যে ইন্টারোগেটিভ কিছু সেন্টেন্স যদি আমরা এখান থেকে দেখি তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাব। যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই কমাটা আসলে কিভাবে উঠে যায় এইটা এখন লক্ষ্য করি। প্রথমে এখানে লেখা আছে হি সেড টু হিজ ফাদার, সে তার বাবাকে বলল। অলরেডি অবজেক্ট আছে, সো আর কোনো সমস্যা হবে না।
হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, সে তার বাবাকে বললো তুমি কি করছো। তো এইখানে WH ওয়ার্ড আছে, কি আছে WH ওয়ার্ড, তাই কমার বদলে নতুন করে কমা বসবে না বা নতুন করে দ্যাট একটা লিঙ্কার্স বসবে না, ও WH ওয়ার্ডই বসে যাবে। যেমন এই যে সেট টু আছে, এখানে আক্সড বসায় দিতে হবে, আর এই যে অবজেক্ট বসানোই আছে, উপরে যেহেতু অবজেক্ট আছে হিজ ফাদার, আর এই যে কমাটা কিন্তু অটোমেটিকলি উঠে গেল, কেন WH ওয়ার্ড থাকার কারণে। আমরা যদি একটু নেক্সটে আসি, হি সেড টু মি হোয়ার ডু ইউ লিভ, কোথায় তুমি বসবাস করো, সে আমাকে জিজ্ঞাসা করলো কোথায় তুমি বসবাস করো। সো আমি এখন এই কমাটা তুলে দিব, এই কমাটা তুলে দিয়ে আমরা এখানে দ্যাট বা অন্য কোনো একটা লিঙ্কার্স বসাতে, একটা টু বসাতে পারতাম বা একটা দ্যাট বসাতে পারতাম, তাই না, একটা দ্যাট বসাতে পারতাম, একটা টু বসাতে পারতাম। কেন বসছে না, কারণ এই যে WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন করা হয়েছে, এই জন্য WH ওয়ার্ডটাই বসছে। আবার নেক্সটে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, সোহেল সেড টু রাসেল হোয়াট আর ইউ ডুইং, যে তুমি কি করছো। তো আমি যদি এখানে দেখি যে এই যে প্রশ্নবোধক থাকার কারণে এই সেট টুর বদলে আক্সড বসেছে, এই যে আক্সড, আর আক্সডের পরে অলরেডি অবজেক্ট আছে, তাই নো টেনশন, অবজেক্ট বসে গেছে। অবজেক্ট না থাকলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই মি দিয়েই অবজেক্ট করে ফেলি। আর এই কমাটা এখন উঠে যায়, দ্যাট বা টু বসার কথা ছিল, কিন্তু এখানে WH দিয়ে কোশ্চেন করা হয়েছে, তাই এটা বসেনি, মানে WH ওয়ার্ডই বসেছে। WH ওয়ার্ড মানে হোয়েন, হাউ, হোয়াট, এগুলো। এখন আমরা নেক্সটে আসি, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আরও একটা রুলস দেখি। এইখানে কিন্তু WH ওয়ার্ড দ্বারা কোশ্চেন করা হয়নি, কি এখানে WH ওয়ার্ড দ্বারা কোশ্চেন করা হয়নি। আমরা যদি এইটা একটু ভালো করে লক্ষ্য করি, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে কমাটা তুলে নিব, কিভাবে কমাটা তুলবে, এবং সেখানে WH ওয়ার্ড দ্বারা কোশ্চেন করা হয়নি, সেক্ষেত্রে দ্যাট বসবে, আমরা শিখে আসলাম। সেই ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে দ্যাট না, সেই ক্ষেত্রে ইফ বসবে অথবা ওয়েদার বসবে, ইফ অথবা ওয়েদার বসবে। যাই হোক, এখন আসি, প্রথমে হচ্ছে এইখানে লেখা আছে যে প্রিমুস সেড টু হিজ সিস্টার উইল ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাবে। সো এই জায়গাটাতে আমাদের একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তো প্রশ্নবোধক চিহ্ন থাকার কারণে এই সেড টুর বদলে আক্সড বসবে। আমরা শুধু এতটুকুর পরিবর্তন করছি, আর আক্সডের পরে হিজ সিস্টার তো আছেই, উপরেরটাতে হিজ সিস্টার আছে, হিজ সিস্টারটা নিচেরটাতে আমরা বসিয়ে নিলাম। এরপরে এই কমাটা তোলার ফলে আমরা এখানে ইফ বসালাম। ওয়েদার বসালে সব থেকে বেশি ফর্মাল হয়, ওয়েদারটা আসলে সব থেকে বেশি ফর্মাল হয়, তবে আমরা এই ক্ষেত্রে ইফ বসাতে পারবো। সবসময় বসানো না বসানোই ভালো, রিটেনের ক্ষেত্রে ওয়েদারটা ইউজ করাটাই বেস্ট, একদম বেস্ট। মাঝামাঝি পর্যায়ে ওয়েদারটা ইউজ করাটা খুবই বেস্ট। তো যাই হোক, এইখানে ইফ বসাইলাম বা ওয়েদার বসাইতে পারি, এই কমাটার বদলে আমরা ইফ বসাইলাম, ঠিক আছে। কারণ কেন, এখানে WH ওয়ার্ড দ্বারা কোশ্চেন করা হয়নি। আবার যদি আমরা নেক্সটের দিকে তাকাই, মোহাম্মদ সাহিদ সেড টু ইমরান, কি বলছে, ডু ইউ লাইক টু রিড পোয়েট্রি, মানে তুমি কি কবিতা পড়তে পছন্দ করো, কবিতা আবৃত্তি করতে পছন্দ করো। সো এখানেও প্রশ্নবোধক চিহ্ন থাকার কারণে এই সেট টুর বদলে আমরা আক্সড বসাবো, সেট টু থাকুক আর সেট থাকুক যেটাই থাকুক, আক্সড বসাই দিলাম। আক্সড বসানোর পরে এইখানে ইমরান আছে, এইখানেও ইমরান অবজেক্ট হিসাবেই বসিয়ে দিলাম। এই কমাটা তোলার জন্য আমি এখানে ইফ বসালাম, কেন, কারণ ডু দিয়ে কোশ্চিন করা হয়েছে, WH ওয়ার্ড দ্বারা কোশ্চিন করা হয়নি, তাই আমরা এখানে ইফ বসাইলাম। বোঝা গেছে, এতটুকু আগে আমরা শিখছি, আমরা কিন্তু পরের অংশটুকু শিখছি না, যে হি লাইক টু রিড পোয়েট্রি, এটা কিন্তু আমরা শিখছি না, এটা শিখবো যখন তখন এইটা পড়বো। আচ্ছা, এবার আসি, হি সেড টু মি, এইখানে কি বলেছে, আর দিয়ে কোশ্চিন করা হয়েছে। এখন আমরা তাহলে এই কমা তুলে দিয়ে আমরা ইফ, ওয়েদারটা সব থেকে বেশি স্ট্যান্ডার্ড, হ্যাঁ। আচ্ছা, হি আস্কড মি ওয়েদার, এরকম করে আমরা যারা আইএলটিএস টেস্ট করি তারা কিন্তু দেখবো যে হচ্ছে ইফের এই রুলসটা কিন্তু বসানো হয় না, তাই না, ইফের এই রুলসটা কিন্তু বসানো হয় না, তবে ন্যাচারালভাবে বসানো হয়। কিন্তু আমাদের দেশের আইএলটিএসে যারা ক্লাস নেয় তারা কিন্তু ইফের বদলে ওয়েদারটাকেই বেশি সাবমিট করে, মানে ইফ লিখেই না, বলতে গেলে ইফ লিখেই না। ইফটা হচ্ছে স্পোকেনের ক্ষেত্রে ইজ ইজি, স্পোকেন শিখবো, স্পোকেনের ক্ষেত্রে ইফ ঠিক আছে, বাট স্পোকেন বাদে রিটেনের ক্ষেত্রে সবসময় ওয়েদারটাই লিখতে হয়, ঠিক আছে। তো যাই হোক, এই যে সেট টু থাকলো, সেট টুর বদলে আমি আক্স লিখলাম, আর এই যে এখানে কমার বদলে ইফ লিখলাম। এইটা ছিল হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে বোঝার একটা উপায়। আমরা যদি একটু লিঙ্কার্সগুলো আরেকবার, মানে এইখানে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কার্সগুলো এবং সেট টুরগুলো আমরা একটু শিখে আসি, তাহলে আমাদের কাছে খুবই ভালো হবে। এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, আর আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি বলেছি, লেড দিয়ে যদি শুরু হয় তাহলে দ্যাট বসাবো, আর লেড দিয়ে যদি না শুরু হয় তাহলে টু বসাবো। এখন এখান থেকে দেখি কোথায় লেড দিয়ে শুরু হবে, এই যে এই অংশ থেকে লেড দিয়ে শুরু হওয়ার কথা, মানে ইনভার্টেড কমার ভিতরে যদি লেড দিয়ে শুরু হয় তাহলে দ্যাট, আর লেড দিয়ে না শুরু হলে টু বসাবো, ব্যাস। এখন আসি, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, টিচার স্টুডেন্টকে বললো গেট আউট অফ দ্য ক্লাসরুম, ক্লাসরুম থেকে বেরিয়ে যাও। এখন এখানে কি লেড দিয়ে কোশ্চিন করা হয়েছিল, লেড দিয়ে কোশ্চিন করা হয়নি, তাই লিঙ্কার হিসেবে আমরা কি বসাবো, টু বসাবো। কি বসাবো,
টু বসাবো, এই যে কমাটা তুলে দিয়ে কমার বদলে আমরা টু বসাবো, ব্যাস। এখন কথা হচ্ছে যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তো গেট আউট অফ দ্য রুম মানে কি, এটা কি মানে চারটা জিনিস আমরা বসাতে পারি, একটা হচ্ছে ওয়ার্ডার, একটা হচ্ছে রিকোয়েস্ট, একটা হচ্ছে মানে একটা হচ্ছে রিকোয়েস্ট, একটা হচ্ছে ওয়ার্ডার, রিকোয়েস্ট করতে পারে, ওয়ার্ডার করতে পারে, ফরবিড, ফরবিড, আর আরেকটা হচ্ছে ফরবিড বানানটা এরকম হবে, ফরবিড, আর আরেকটা ছিল অ্যাডভাইস, অ্যাডভাইস, অ্যাডভাইস। এই চারটা বসবে। যখন কাউকে কোনো ধমক দিয়ে কথা বলা হবে অথবা কাজ করতে বলা হবে তখন ওয়ার্ডার, রিকোয়েস্ট যখন বলা হবে তখন রিকোয়েস্ট মানে অনুরোধ করা হইলে, ফরবিড কাউকে নিষেধ করা হলে, আর অ্যাডভাইস কাউকে উপদেশ দেওয়া হলে। তো এই যে আমি বললাম গেট আউট অফ দ্য ক্লাসরুম, ক্লাসরুম থেকে বেরিয়ে যাও, এটা কি কখনো উপদেশ হতে পারে, অ্যাডভাইস হইতে পারে? উপদেশ দিয়েছে, উপদেশ যে তোমার ক্লাস থেকে বের হয়ে গেলে তোমার জন্যই ভালো হয়, এটা বলা হয় উপদেশ। কিন্তু আমি যদি বলি ক্লাস থেকে বের হয়ে যাও, তাহলে এটা উপদেশ না, এটা আদেশ। আবার দেখা যাচ্ছে ফরবিড, এটা কি নিষেধ করা বোঝাচ্ছে, না তুমি ক্লাস থেকে বের হয়ে যেও না, নিষেধ করা বোঝায়নি, ঠিক আছে, তাই এটা হবে না। তারপরে কি রিকোয়েস্ট, এটা কি প্লিজ ক্লাস থেকে বের হয়ে যেও না, এরকম কোনো কথা বলেছে, দয়া করে ক্লাস থেকে বের হয়ে যেও না, এটা কি বলেছে? স্যাররা কি কখনো রিকোয়েস্ট করবে স্টুডেন্টকে? না, রিকোয়েস্ট করবে না। তাই এইখানে আমরা কি বসাবো? ওয়ার্ডার। এখানে কি বসাবো? আদেশ করা বোঝাচ্ছে, তাই আমরা কি বসাবো? ওয়ার্ডার। হ্যাঁ একটা কোশ্চেন ছিল, বুঝছেন না? হ্যাঁ জিজ্ঞেস করেন কি কোশ্চেন? আচ্ছা, কিছু আস্ক করলে যদি নাই শোনে তাহলে লাইভ ক্লাস আর রেকর্ড দেখা তো একই। হ্যাঁ, এটা তো সঠিকই বলেছেন যে মানে লাইভ দেখার রেকর্ড একই। আমাকে যদি আস্ক করা হয় সাউন্ডটা আসলে আমি শুনছি না, সাউন্ডটা কি কোনোভাবে শোনার অপশন আছে? আচ্ছা, সাউন্ডটা কমানো ছিল যার কারণে আমি শুনতে পাচ্ছিলাম না। হ্যাঁ, সাউন্ডটা কমানো ছিল যার কারণে আমি কিন্তু শুনতে পাচ্ছিলাম না। এখন কি একবার কোশ্চেন করলে কিন্তু আমি এখন কোশ্চেন বলে দিতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এখন কিন্তু আমাকে কোশ্চেন করলে আমি কিন্তু বলে দিতে পারবো, সমস্যা নেই। ওকে, মানে তখন আমি সাউন্ডটা শুনছিলাম না, কোনোভাবে শুনছিলাম না। কোশ্চেন করতে পারেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন ছিল, আমরা ওইটার দিকে খেয়াল রাখছি, সাথে হচ্ছে ফোনের দিকে এখানেও যদি কেউ দেখে থাকে তাহলে তারটাও খেয়াল করব, যাতে করে সবারটা একসাথে কমপ্লিট হয়। হ্যাঁ, আচ্ছা, কোশ্চেন করতে পারেন, সমস্যা নাই, কোশ্চেন করতে পারেন, কোশ্চেন করলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা যদি একটু ভালো করে নিচেরটার দিকে লক্ষ্য করি, নিচের সেন্টেন্সটার দিকে লক্ষ্য করি, এইটা আসলে আমরা পারবো। আমরা যেটা শিখছি সেটা হচ্ছে ছোট ছোট অংশগুলো। যেমন ডিরেক্ট সেন্টেন্সে লেখা আছে হি সেড টু মি প্লিজ গিভ মি আর মানে গ্লাস অফ ওয়াটার, তাহলে প্লিজ থাকলে কি হয়? রিকোয়েস্ট, কাউকে অনুরোধ করা বোঝাচ্ছে, রিকোয়েস্ট। তো এইখানে আমাদের এখন রিকোয়েস্ট খুঁজতে হবে, প্লিজ আছে, সো আমি এই যে এখানে রিকোয়েস্ট বসাইলাম, এই যে রিকোয়েস্টেড। হ্যাঁ, এই যে রিকোয়েস্টেড বসাইলাম, এই সেট টুর বদলে কি বসাইলাম? রিকোয়েস্টেড বসাইলাম। কেন? প্লিজ আছে তাই। প্রশ্ন করা যেতে পারে, প্রশ্ন করলে আমি প্রশ্নের উত্তর দিব, কিন্তু আমি সাউন্ড শুনছিলাম না। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে? আই থিঙ্ক নট। সো এই যে সেট টু বসালাম, রিকোয়েস্ট, এখন এই কমাটা তুলে দিতে হবে, কিন্তু এই কমাটা তুলে দিয়ে আমি এখানে দ্যাট বসাতে পারবো না, কারণ লেট দিয়ে তো শুরু হয়নি। যদি বলতাম লেট গিভ হিম হইতো, বা লেট গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এইটা যদি বসাইতো তাহলে এখানে দ্যাট বসতো, তাই না? তো এখানে তো লেট দিয়ে শুরু হয়নি, প্লিজ দিয়ে শুরু হয়েছে, তাই এখানে টু বসবে, মেয়ের পরে টু বসবে, এই কমার বদলে টু বসবে, ব্যাস এতটুকুই। আবার আমরা দেখি মাদার সেড টু মি, মা আমাকে বললো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এইটা কি হয়? এটা কি রিকোয়েস্ট হয়, মানে অনুরোধ করছে মা আমাকে, বা মাকে আমাকে আদেশ করছে? আদেশ না কিন্তু, এই তুই এটা করবি না, আমি তোকে মানা করলাম, এইটা হচ্ছে আদেশ। হ্যাঁ, তো যাই হোক, এটা তো আদেশ করছে না, এটা উপদেশ দিচ্ছে, অ্যাডভাইস। এই যে এটা হচ্ছে অ্যাডভাইস, অলওয়েজ আছে তাই অ্যাডভাইস, এই যে অ্যাডভাইসড। ওকে, অলওয়েজ আছে তাই এখানে অ্যাডভাইসড, সেট টুর বদলে, কার বদলে? সেট টুর বদলে। এখান থেকে কমা উঠাবো কিসের জন্য? কমা উঠাই কি বসাবো? এখান থেকে কমা উঠাই মেয়ের পরে যে কমাটা আছে এই কমার বদলে আমরা টু বসাবো। কেন? কারণ লেট দিয়ে শুরু হয়নি তাই। ওকে, লেট দিয়ে শুরু না হওয়াতে আমরা এখানে দ্যাট বসাতে পাচ্ছি না। এখন সাপোজ এখানে আসলে লেট দিয়ে আমি কোশ্চেন দিতে ভুলে গেছি,
এইটা আসলে আমি এইটা বললে আসলে এখন ইয়া করতে হবে, তো আমি এখানে লিখে দিচ্ছি। যদি আমাদের এখানে থাকতো যে এখানে যদি আমাদের লেখা থাকতো যে আরিফ সেড টু মি, আরিফ সেড টু মি, আমাকে বলল যে লেট হিম গো দেয়ার, তাকে যেতে দাও। আরিফ আমাকে বলল যে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হইলো, একজনকে মারছিল, আর কিছু মানুষ কিন্তু অন্তত বলেছিল যে হ্যাঁ আর মারার দরকার নাই, বলেছিল কিন্তু বলেছিল মারার দরকার নাই, ছেড়ে দিলেই ভালো হয়। হ্যাঁ, তো যাই হোক, যারা মেরেছে তারা তো খুবই বড় অন্যায় করেছে, বাট যারা মারেনি, যাদের মায়া দয়া আছে তারা মারবে না। তো সবাই মেরেছে এমন না, সবাই খারাপ এমনও না। তো যাই হোক, এইখানে এখন ইনভার্টেড কমার ভিতরটা শুরু হয়েছে লেড দিয়ে। এখন আমি যখন এটা তুলবো যে আরিফ, এইখানে যখন আমি আরিফকে তুলবো, এই যে আরিফ, এখন এই সেটটুর বদলে আসলে আমি কি বোঝাবো, লেট হিম গো দেয়ার, তাকে যেতে দাও। এখানে আসলে রিকোয়েস্ট বোঝাচ্ছে, অনুরোধ বোঝাচ্ছে, বা আদেশ বোঝাচ্ছে, উপদেশ বোঝাচ্ছে, কোনো একটা, মানে আমি বললাম এই তাকে যেতে দাও, এইটা কি তাকে আদেশ করা হয়? আপনি আপনার বন্ধুকে আদেশ করলেন ওই তুই তাকে যেতে দে, এইভাবে আদেশ করা হয়? হ্যাঁ, মানে আদেশ করার জন্য একটা মানে এরকম গেট আউট ফোর্ট এখান থেকে, এরকম আদেশ। হ্যাঁ, লেট দিয়ে তো আদেশ হয় না, লেট দিয়ে অনুরোধও হয় না, লেট দিয়ে অনুরোধ হয় না, লেটস দিয়ে অনুরোধ হয় বা প্রপোজড হয়। লেটস এইটা দিয়ে প্রপোজড করা হয়, কাউকে প্রপোজড হইলে লেটস, লেটস থাকলে প্রপোজড, এরকম। হ্যাঁ, তো লেট দিয়ে আসলে হয় না, তবে লেট দিয়ে কখনো কখনো রিকোয়েস্ট হয়। তো লেট দিয়ে যখন আমরা বুঝতে পারবো না, লেট দিয়ে আসলে এটা রিকোয়েস্টই হয়, মানে ম্যাক্সিমাম রিকোয়েস্টই হয়। বাট এই জায়গাতে আমরা যখন বুঝতে পারবো না, তখন এটার বদলে টোল্ড বসাই দেবো। যেটা বুঝতে পারবো না আসলে কি, তাই এটা টোল্ড বসাই দিলে সেটাও রাইট। এখন যেহেতু এটা রিকোয়েস্টই বোঝাচ্ছে, লেট হিম গো দিয়ে, তাকে যেতে দাও, মানে তাকে তুমি ধরে রেখো না প্লিজ, তাকে যেতে দাও, রিকোয়েস্টই বোঝাচ্ছে লেট দিয়ে এখানে। সেখানে রিকোয়েস্টও বসাতে পারবো অথবা টোল্ড বসাতে পারবো। যদি না বুঝতে পারি তাহলে টোল্ড বসাই দিলে হয়ে গেছে, কারেক্ট। আর এই যে লেট আছে, লেটের কারণে এই যে কমাটা তুলে দেওয়ার জন্য আমাকে দ্যাট বসাতে হবে। দ্যাট কেন? কারণ লেট দিয়ে শুরু হইলে দ্যাট বসাতে হয়। লেট দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স না শুরু হয়ে ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে কমার বদলে টু বসাইতে হয়। যেহেতু এটা লেট দিয়ে, এই কমার বদলে আমরা দ্যাট বসাচ্ছি। আমরা পুরো সেন্টেন্সটা করে নিই। আরিফ সেড, আরিফ টোল্ড মি দ্যাট, আরিফ টোল্ড মি দ্যাট, এই যে এখানে মি এর পরে যে কমাটা আছে, কমার বদলে আমরা দ্যাটটা বসাইছি। পুরোটাই করা যায়, কিন্তু পুরোটা এখন করবো না, কারণ মাথাটা ঘুরবে এরকম একটা অবস্থা। মাথাটা একটু পরে ঘোরাবো। আগে এই বাইরের দুইটা অংশটাকে আমরা ক্লিয়ার করে নিই, তারপরে বাকিটা ক্লিয়ার করব। আচ্ছা, এক্সক্লেমেটরি অপটেটিভ সেন্টেন্সেও আমরা একটু ভালো করে লক্ষ্য করি। অপটেটিভ সেন্টেন্স মানে কি? কারোর জন্য দোয়া বা প্রার্থনা করা, তাহলে প্রে অথবা উইশড বসাইতে হবে। হ্যাঁ, সেটটুর বদলে কি বসাইতে হবে? প্রে অথবা উইশড বসাইতে হবে। প্রে অথবা উইশড বসাইতে হবে, এটা কিন্তু ওইখানে লিখে না, আমরা কিন্তু লিখে দিব। হ্যাঁ, প্রে অথবা উইশড বসাইতে হবে। সো এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। কি দেখে অপটেটিভ সেন্টেন্স চেনা যায়? মি দেখে, মে, মাইট, আল্লাহ, ব্লেজ, এগুলো দেখে আমরা অপটেটিভ সেন্টেন্স চিনব। কি কি দেখে? মে, মাইট না, মে, আল্লাহ অথবা ব্লেজ, এগুলো দেখে বুঝবো যে এটা অপটেটিভ সেন্টেন্স। তো ইনভার্টেড কমার ভিতরটা কি দিয়ে শুরু হয়েছে? মে দিয়ে শুরু হয়েছে। তাইলে এখানে সেট টু থাকলে আমরা কি বসাবো? প্রেড বসাবো অথবা উইশড বসাবো। প্রেডটা বসে, তবে উইশটা বেশি আধুনিক। ঠিক আছে, আমি পেটটা বসাতে পারি, বাট উইশটা কিন্তু বেশি আধুনিক। সো প্রেড বসালাম, যে ফাদার প্রেড। এরপরে কি? ইনভার্টেড কমার ভিতরে আমরা বলেছিলাম যে অপটেটিভ সেন্টেন্সে কমার বদলে দ্যাট বসে। তার মানে এই যে কমার বদলে আমাদের কি বসেছে? দ্যাট বসেছে, এতটুকু। ঠিক আছে, দ্যাট আই মাইট, মে থাকলে মাইট হয়ে যায়, এটা আমরা পরে দেখাবো। আর মে থাকলে মাইট হয়ে যায়, পাস দ্য এক্সামিনেশন, ব্যাস। আবার নিচেরটা দেখি, দ্য টিচার সেড টু মি। এই যে সেড টু মি, এটা আসলে ক্লিয়ার করতেছে এই কারণে আমাদের কিন্তু ভালো লাগবে পড়তে, কিন্তু ভালো লাগবে, মজা লাগবে। এখন এইগুলা ক্লিয়ার করে ফেললে পুরোটা মজা লাগবে, পরে ইনভার্টেড কমার ভিতরের অংশ তো খুবই ইজিলি আমরা পারবো। এই জন্য আমি এটাকে আগে ক্লিয়ার করে ফেলছি। এখানে সেট টু দিয়ে করা আছে, কিন্তু এইখানে মে দিয়ে সেন্টেন্সটা তৈরি করা আছে। তার মানে এই যে আল্লাহও আছে, ব্লেজও আছে, হ্যাঁ সবগুলাই আছে এখানে। হ্যাঁ, তো এই যে এই জিনিসগুলো আছে, তার মানে এটা অপটেটিভ সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্সে সেইডের বদলে আমরা প্রেইড অথবা উইশ যুক্ত করতে পারি। প্রেইড অথবা উইশড, এই দুইটা একটা নিতে পারবো। তো এইটা অথবা এইটা নিতে পারবো। তো আমরা এখান থেকে সেট টু দেখতে পারলাম। সেট টু দেখার ফলে আমরা এখানে এই যে উইশটা নিয়েছি। প্রেডটাও নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। প্রেড নিব না কি নিব না, উইশটা হয় প্রেডও হয়, উইশটা ভালো বেশি। হ্যাঁ, তো আমি এখানে উইশটা নিলাম। উইশড দ্য, এখানে কি বলছে? দ্য টিচার উইশ দ্য স্টুডেন্ট, এইটি স্টুডেন্টটা মিস্টেক হয়ে গেছে। উইশড
দ্য স্টুডেন্টসটা মিস্টেক হয়ে গেছে এখান থেকে। তারপরে এই যে এই কমার বদলে আমরা কি দ্যাটটাকে তুলে ফেললাম, দ্যাটটা দিয়ে দিলাম, কমাটা তুলে দ্যাটটা দিয়ে দিলাম। এই এতটুকু ক্লিয়ার হয়ে গেলে কিন্তু বাকি সবগুলো আমাদের অ্যান্সার করাটা সহজ হয়ে যাবে। আবার আমরা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও দেখি, এটাও খুবই ইজি। এই যে এটা দেখলে বুঝবো যে হুররে মুররে এগুলো অনেক কিছু আছে, এগুলো দেখলে বুঝতে পারি যে এক্সক্লেমেটরি সেন্টেন্স। হুররে এই যে এক্সক্লেমেটরি একটা চিহ্ন আছে যেটাকে বলে হচ্ছে এক্সক্লেম সাইন। এক্সক্লেম সাইনগুলো থাকলে আমরা বুঝে নিব এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন কথা হচ্ছে এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা যখন এই কমাটা তুলবো, কমাটা এই কমাটার বদলে কি বসাবো, দ্যাট বসাবো। আর এই সেটের বদলে কি বসাবো, এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরো। কখন জয় কখন সরো হবে এগুলো শেখাবো পরে। এখন এখানে জয় তো আসলে হুররে মানে কি জয়, তাই এক্সক্লেম উইথ জয় কার বদলে, সেট টুর বদলে। এই যে দ্য স্টুডেন্ট আছে, এই যে দ্য স্টুডেন্ট আছে, সেট টু সেটের বদলে কি বসাবো, এক্সক্লেম উইথ জয় সেটের বদলে। আর কমার বদলে কি বসাবো, কমার বদলে দ্যাট বসাবো। বোঝা গেছে? এতটুকুই তো আমরা শিখছিলাম। দেয়ার টিম হ্যাড ওন দ্য গেম, হ্যাড ওন দ্য গেম, এতটুকু শিখছি, আগে এতটুকু শিখিনি। এখানে দেখি দ্য ম্যান সেড, কি বলছে, দ্য ম্যান সেড অ্যালাস, আহারে দুঃখ বোঝাচ্ছে, তাহলে এক্সক্লেম উইথ সরো। হ্যাঁ, আই অ্যাম আন্ডার্নড, আমি পরাজিত, আমি করতে পারিনি, আহারে আমি এই কাজটা করতে পারিনি। তো এটাও এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কী হবে, সাবজেক্ট আছে, এই যে সাবজেক্ট বসালাম, সেডের বদলে কি বসবে, এক্সক্লেম উইথ সরো, কারণ অ্যালাস আছে, এক্সক্লেম উইথ সরো। আর এই যে কমা, এই কমাটা আমরা কিভাবে তুলতেছি, এই যে দ্যাট দ্বারা আমরা কমাটা তুলে ফেলছি। এই যে ইজি, অ্যাজ এট ইজি। হ্যাঁ, এই যে অ্যাজ এট ইজি, অনেক ইজি, অনেক ইজি, তুলে ফেললাম, তো আমাদের হয়ে গেল কাজ। ওকে, আচ্ছা, এইভাবে দেখাইলে আরেকটু বেশি ক্লিয়ার হইতো। তো যাই হোক, আমরা এখন ওই ক্লিয়ারের মধ্যে যাব না, আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের নেক্সটে। হ্যাঁ, আমাদের নেক্সটে আমরা এটা প্র্যাকটিস করাই নিলাম। এখন আমরা কি করব, ইনভার্টেড কমার ভিতরে ঢুকবো। কি, কোথায় ঢুকবো, ইনভার্টেড কমার ভিতরে প্রবেশ করব। ইনভার্টেড কমার ভিতরে প্রবেশ করতে যাইতেছি। আচ্ছা, হ্যাঁ, এখন ইনভার্টেড কমার ভিতরে আমরা প্রবেশ করব। আচ্ছা, ইনভার্টেড কমার ভিতরে প্রথম যে অংশটা আছে সেই অংশটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, প্রথম অংশ ইনভার্টেড কমা, এখানে সবগুলোতে ইনভার্টেড কমা থাকবে। ইনভার্টেড কমার ভিতরে প্রথম যে পার্সন আছে, পার্সন নিয়ে আলোচনা করবে। এখানে কয়টা পার্সন, এই একটা পার্সন, এই একটা পার্সন, দুইটা পার্সন। তো আমরা উপরে যদি দেখি যে আই, উই, মি, আস, আওয়ার, মাইন, আওয়ার্স, এইগুলোকে বলা হয় ফার্স্ট পার্সন, এগুলোকে বলা হয় ফার্স্ট পার্সন। যেমন আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, উইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, আর পজেসিভ ফর্ম হচ্ছে আওয়ার। হ্যাঁ, এটা পজেসিভ অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। এই যে আওয়ারের পজেসিভ প্রোনাউন হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। যেমন হচ্ছে মিয়ের পজেসিভ প্রোনাউন হচ্ছে মাইন, মিয়ের পজেসিভ প্রোনাউন কি, মাইন। এই যে এইভাবে আমরা এই বিষয়গুলো দেখতে পেলাম। তো সবগুলাই হচ্ছে ফার্স্ট পার্সন, সাবজেক্ট অবজেক্ট পজেসিভ মিলায়ে ফার্স্ট পার্সন। এখন ফার্স্ট পার্সন থাকলে আমরা কি করি, ফার্স্ট পার্সন থাকলে আমরা সুন্দর করে সাবজেক্টের মানে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের কাছে এসে বলি, এই সাবজেক্ট তোমার প্রোনাউন কি গো, তাই জিজ্ঞাসা করে তোমার প্রোনাউন কি। কি বলছে, রিপোর্টিং ভার্বের পরে, রিপোর্টিং ভার্বের আন্ডারে, মানে সরি রিপোর্টিং স্পিচের আরেকবার দেখাই, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। কিভাবে, এই যে কমার পর, মানে এখানে দেওয়া হয়নি ইনভার্টেড কমা, আমি দিয়ে দিচ্ছি। এই কমার ভিতরে আমরা যদি একটা পার্সন দেখি, তাহলে এইটা যদি ফার্স্ট পার্সন হয় তাহলে আমরা কি বলবো, এই সাবজেক্ট তুমি কি গো, তাই জিজ্ঞাসা করবো। সাবজেক্ট তোমার প্রোনাউন কি, কামাল, কামাল তোমার প্রোনাউনটা কি হবে গো, তাই জিজ্ঞাসা করতেছে। তো কামাল বলছে আমার প্রোনাউন হবে হি, তুমি এখানে হি বসাবা, তুমি এখানে কি বসাবা, হি বসাবা। এই যে আয়ের বদলে হি, এই যে হি বসেছে, এই যে আয়ের বদলে কি বসেছে, হি বসেছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এই জায়গাটা আরেকবার দেখব। ইউর, ইউরটা তো আসলে আমরা দেখি নাই, দেখবো একটু পরে। হ্যাঁ, এর পরের সেন্টেন্সে আমরা ইউরটা দেখবো। ইউরটা আমরা এখানে রেখে দিলাম। তাহলে ফার্স্ট পার্সন থাকলে কাকে জিজ্ঞাসা করব, সাবজেক্টকে জিজ্ঞাসা করব তোমার প্রোনাউন কি। তাহলে রিপোর্টেড স্পিচের ভিতরে যে পার্সনটা আছে সেই পার্সন থাকলে আমরা সাবজেক্টকে জিজ্ঞাসা করব, এই সাবজেক্ট তোমার প্রোনাউন কি গো, এটা জিজ্ঞাসা করব। আরেকবার একটু লক্ষ্য করি, হি সেড টু মি উইল ইউ রিটার্ন দ্য বুক, তুমি কি এই বইটা রিটার্ন করতে পারবা। এই যে প্রশ্নবোধক চিহ্ন কি আছে বলুন তো, প্রশ্নবোধক চিহ্ন। তাইলে এই সেট টুর বদলে আক্সড বসবে, এই যে আক্সড বসে গেছে, এগুলো তো আমরা শিখে আসলাম একটু আগে, তাই না।
আর উইল দিয়ে কোশ্চেন করা হলে ইফ বসবে। কোথায়? এই কমাটা উঠে যে ইফ বসবে। এখানে মি আছে, এখানেও মি আছে, এখানে হি আছে, এখানে হি আছে, এখানে সেট টুর বদলে আক্স, এখানে মি এর বদলে মি, আর এখানে কমার বদলে ইফ। এখন আমাদের পার্সন তৈরি করতে হবে, অর্থাৎ পার্সন, এইটা ওয়ান বসে গেছে, এটা আই। হ্যাঁ, তো এইখানে আমাকে এখন পার্সন খুঁজে বের করতে হবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য পার্সন? ইউ। এখন এখানে উইল ইউ রিটার্ন, এখানে কি অবজেক্ট সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, অবজেক্টের স্টাইল চলে এসেছে। অবজেক্টটা ধরবো না, এখন তো আমরা অবজেক্ট পড়ছি না, অবজেক্টটা চলে এসেছে। হ্যাঁ, এখান থেকে অবজেক্টটা চলে এসেছে, অবজেক্টটা তো আমরা আসলে পড়তেছি না। আই উড রিটার্ন দ্য বুক। আচ্ছা, আমি একটু বলে দিই, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুসারে সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন তো ওগুলা, তাই না? এই যে ওগুলা হচ্ছে ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাবজেক্ট বলবে, মানে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে জিজ্ঞাসা করবে, এই অবজেক্ট তোমার সাবজেক্ট কি গো? মানে এই যে সেকেন্ড পারসন থাকলে অবজেক্টকে জিজ্ঞাসা করে, এই অবজেক্ট তোমার ইয়া কি গো, তোমার প্রোনাউন কি গো, তোমার সাবজেক্ট কি, তোমার সাবজেক্ট কি, তাই জিজ্ঞাসা করে। তার মানে এখানে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে এই আসে অবজেক্টকে জিজ্ঞাসা করে, এই অবজেক্ট তোমার সাবজেক্ট কি। কার অবজেক্টকে জিজ্ঞাসা করে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে জিজ্ঞাসা করে, অবজেক্ট তোমার সাবজেক্ট কি, এটা জিজ্ঞাসা করে। ঠিক আছে, তো অবজেক্টকে বলো, এই অবজেক্ট তোমার সাবজেক্ট কি গো, তোমার সাবজেক্ট কি, এরকম করে জিজ্ঞাসা করলো। সো তোমার আমার সাবজেক্ট হচ্ছে আই রে বাবা, আমার সাবজেক্ট হচ্ছে আই। সো আমি এই যে সাবজেক্ট বসে গেলাম, আমার সাবজেক্ট কি? আই। এই যে আই দিয়ে দিলাম, মেয়ের সাবজেক্টটি কি? আই। ওকে জিজ্ঞেস করবে কি? সাবজেক্ট কি, সাবজেক্ট বলো, তোমার সাবজেক্ট বলো। আর ফার্স্ট পারসন ওই রিপোর্টিং ভার্বের অবজেক্ট সাবজেক্টকে জিজ্ঞাসা করবে, তোমার প্রোনাউন বলো, তোমার প্রোনাউন বলো। তার মানে ফার্স্ট পারসন থাকলে একে বলবে প্রোনাউন বলো, আর যদি এখানে সেকেন্ড পারসন থাকে তাহলে অবজেক্টকে বলবে তোমার সাবজেক্ট বলো, তাই বলবে। বোঝা গেছে কি? এতটুকু, আর কোনো পরিবর্তন নাই, জাস্ট এটা দেখাইলাম। আচ্ছা, ডিরেক্টে আসি। হি সেইড, ওইটা পরে আসি। হি সেইড অ্যালাস মাই মাদার ইজ ডেড। এখন এইখানে কি বলছে? হি সেইড, তার মানে এক্সক্লেম উইথ সরো। যাই হোক, এই যে এখানে কি বলতেছে? মাই মাদার। মাই মাদার কি থার্ড পারসন না? আচ্ছা, থার্ড পারসন, এখানে আসলে সবগুলাই লিখে দিতে হইতো, আমি একটা লিখেছি, ভুল হয়েছে, সবগুলা লিখে দিলে ভালো হইতো। মাই মাদার কি থার্ড পারসন, কিভাবে বুঝবো? আমার মা তো এখন এখানে নেই, আমি তোমার সাথে কথা বলছি কিন্তু আমার মা তো এখানে নেই, তাই মাই মাদার হচ্ছে থার্ড পারসন। মাই মাদার থার্ড পারসন থাকলে থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। এখানে মাই মাদার আছে, এখানে হিজ মাদার। আচ্ছা, এখানে যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে এইটার শুধুমাত্র পরিবর্তন হবে, এইটা। তো মাই, এটা কি ফার্স্ট পারসন না? তাহলে ফার্স্ট পারসন কাকে জিজ্ঞাসা করবে? হিকে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? এই তোমার প্রোনাউন কি গো? ও বলবে আমার প্রোনাউন তো আমি রে। বোকা, তুই কোন ফর্মে আছিস? বলছে যে একে জিজ্ঞাসা করছে, এই যে মানে এই যে এইখানে ইনভার্টেড কমার ভিতরে যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা একে, এই যে ইনভার্টেড কমা, সরি, এই ইনভার্টেড কমার ভিতরে যে সাবজেক্টটা আছে মাই, মাই এখন একে জিজ্ঞাসা করছে, এই তোর প্রোনাউন কি? বলে এই আমি তো প্রোনাউন, তুই কোন ফর্মে আছিস সেটা বল আগে। ও আমি তো আছি পজিটিভ ফর্মে, তাহলে আমি আমার ফর্মটা বলি হিজ, তাহলে আমি আমার ফর্মটা বলি কি? হিজ। এইটা বলছে, আমি আমার ফর্মটা বলি হিজ। বোঝা গেছে? মানে আমি যদি এখান থেকে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসনের কথা বলি, তাহলে আমি একটু পাশে লিখে দিই, তাহলে একটু ভালো হয়। আমি একটু পাশে লিখে দিই, তাহলে একটু ভালো হয়। ফার্স্ট পারসন থাকলে কি হবে? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন আমরা সবাই চিনি, এরপরে আসছে সেকেন্ড পারসন। আমরা একটু ঘুরিয়ে দেখাই নিয়ে আসি। এই যে এখানে আছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কোনগুলো? সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইয়োর, ইয়োর্স, এগুলো হচ্ছে কি সেকেন্ড পারসন। এগুলো কি সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন থাকলে কি হবে? সেকেন্ড পারসন কাকে কি জিজ্ঞাসা করবে এইটা আগে জিজ্ঞাসা করতে হবে। সেকেন্ড পারসন থাকলে কাকে কি জিজ্ঞাসা করবে এটা আমরা এখানে দেখব। প্রথমে আমরা যেটা দেখব যে এইখানে সেকেন্ড পারসন থাকলে কাকে জিজ্ঞাসা করবে? অবজেক্টকে জিজ্ঞাসা করবে তোর সাবজেক্ট কি। সেকেন্ড পারসন অবজেক্টকে জিজ্ঞাসা করবে তোর সাবজেক্ট কি, তোর সাবজেক্ট কি। সেকেন্ড পারসন অবজেক্টকে জিজ্ঞাসা করবে তোর সাবজেক্ট কি। আর ফার্স্ট পারসন সাবজেক্টকে জিজ্ঞাসা করবে তোর প্রোনাউন কি, তোর প্রোনাউন কি। আর যে যখন জায়গা মতো ঠিক থাকে না তখন তাকে জায়গা মতো ঠিক থাকার জন্য তখন আবার সাবজেক্ট আবার ওদেরকে জিজ্ঞাসা করবে এই তুই কোন ফর্মে আছিস। অবজেক্ট আবার ওদেরকে জিজ্ঞাসা করবে তুই কোন ফর্মে আছিস রে, সেই ফর্মটা আমি বসবো, সেই ফর্মে আমি বসবো, সেই ফর্ম থাকতে হবে। যেমন
আমরা যদি একটু লক্ষ্য করি যে কামাল সেড টু মি, কামাল কি বললো? কামাল সেড টু মি। এখানে আসলে ফার্স্ট পারসন নাই, এখানে যে এটা হচ্ছে ফার্স্ট পারসন, এটা হচ্ছে সেকেন্ড পারসন। কি পারসন? এটা হচ্ছে ফার্স্ট পারসন, এইটা হচ্ছে সেকেন্ড পারসন। এখন ফার্স্ট পারসন কাকে কি জিজ্ঞাসা করবে? ফার্স্ট পারসন এই কামালকে জিজ্ঞাসা করবে, এই কামাল তোর প্রোনাউন কী রে? তখন কামাল বলবে আমার প্রোনাউন তো হি রে। তখন ও বলবো আচ্ছা তাহলে এখানে আমি হি নিলাম। কি নিলাম? হি নিলাম। এই যে হি, বুঝে গেছে? এখন আই অ্যাম ইয়োর ফ্রেন্ড, ইয়োরটা কি? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে জিজ্ঞাসা করবে? অবজেক্টকে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? অবজেক্টকে জিজ্ঞাসা করবে তোর সাবজেক্ট কি। কিন্তু অবজেক্ট বলতেছে আমার সাবজেক্ট না, তুই কোন ফর্মে আছিস তাই বল। তুই কোন ফর্মে আছিস? তুই হচ্ছে পজিটিভ ফর্মে আছিস। পজিটিভ ফর্ম মানে হচ্ছে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, এগুলো হচ্ছে পজিটিভ ফর্ম। কি ফর্ম? পজিটিভ ফর্ম। তো ওই একে জিজ্ঞাসা করছে ওই তুই কোন ফর্মে আছিস রে? তখন ও বলতেছে যে এই মি জিজ্ঞাসা করছে একে তুই কোন ফর্মে আছিস রে? তখন ও বলতেছে আমি তো পজিটিভ ফর্মে আছি। তাহলে আমার পজিটিভ ফর্মটা তুই জিজ্ঞাসা করবি। তুই আমাকে কি জিজ্ঞাসা করবি? আমার পজিটিভ ফর্মটা জিজ্ঞাসা কর। তখন ও বলতেছে আমার পজিটিভ ফর্ম, মি এর পজিটিভ ফর্ম হচ্ছে মাই। মি এর পজিটিভ ফর্ম কি? মাই। এই যে মাই বসাই দিলাম। বুঝা গেছে? মানে এখানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না, বাকি সবগুলো পরিবর্তন হবে। যেমন এখানে বলছি রুমি সেড টু সুমি, রুমি সেড টু সুমি কি বলছে? যে আই হ্যাড সিন হিম, আমি তাকে দেখেছি। এখন কথা হচ্ছে যে এইখানে কি আছে? ফার্স্ট পারসন। এইখানে কি আছে? থার্ড পারসন। কয়টা পারসন? দুইটা পারসন। তাহলে ফার্স্ট পারসন কাকে জিজ্ঞাসা করবে? রুমিকে জিজ্ঞাসা করবে এই রুমি, এই রুমি তুই হচ্ছে তোর সাবজেক্ট কী রে? তোর প্রোনাউন কি? রুমিকে জিজ্ঞেস করছে রুমি তোর প্রোনাউন কি? রুমি বলছে আমার প্রোনাউন হচ্ছে, রুমি তো মেয়ে এখানে, হ্যাঁ, তাই রুমি বলছে আমার প্রোনাউন হচ্ছে শি। তাহলে দে এখানে বসাই দিলাম শি। কি বসাইলাম? শি। কার বদলে? রুমির বদলে। তারপরে এইখানে আবার এখানে দেখাচ্ছে আই হ্যাড সিন হিম। আচ্ছা হিম, হিম, হিজ, এগুলো হচ্ছে কি বলে থার্ড পারসন সিঙ্গুল, থার্ড পারসন। থার্ড পারসন থাকলে থার্ড পারসনই বলবে। যেমন হিম, হিমের থার্ড পারসন হিম। থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। এই যে এগুলো বাদে বাকি যা আছে সব থার্ড পারসন। যেমন আই, উই, আস, এগুলা ফার্স্ট পারসন। আর এই যে ইউ, ইয়োর্স, ইউ, এগুলো হচ্ছে সেকেন্ড পারসন। এগুলো বাদে যা আছে সব থার্ড পারসন। এগুলো বাদে যা আছে সব থার্ড পারসন। তাহলে থার্ড পারসন থাকলে কি হবে? থার্ড পারসন যেটা আছে সেটাই বলবে। যেমন হিম হচ্ছে থার্ড পারসন, হি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, হি এটা হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসন থাকলে থার্ড পারসন। আগে মনে হয় আমাদের পারসনটা দেখাইতে পারলে ভালো হইতো। আমরা একটু এখান থেকে দেখি। এইখানে একটা কোশ্চিন দেওয়া আছে, এই কোশ্চিনটা দেখলে আমরা একটু ভালো করে ক্লিয়ার হতে পারবো। যেমন এইখানে কোন পারসনটা দেওয়া আছে? উই পারসনটা দেওয়া আছে। আচ্ছা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু উই থাকলে উই বসাইতে হবে। ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে জিজ্ঞাসা করবে না। যেমন হি সেড উই আর অল সিনার, সে আমাকে বললো যে আমরা সবাই পাপী, আমরা সবাই কি পাপী। এখন উই আছে, এই সেন্টেন্সে উই বসবে। কেন উই বসবে? কারণ এইটা হচ্ছে সিঙ্গুলার আর এটা কি প্লুরাল। এখানে একজন, এখানে অনেকজন। যদি এই পাশে একজন থাকে আর এই পাশে অনেকজন থাকে তাহলে সেই ক্ষেত্রে উই থাকলে উই বসাইতে হবে। উই মানে কি? হি, সে। আর উই মানে কি? আমরা, অনেকজন। তাহলে উই থাকবে। তাহলে এখন কথা হচ্ছে যে এই সেন্টেন্সটা আমি কেন আনলাম? কারণ হচ্ছে আমাদের বিভিন্ন কোশ্চেনগুলোতে আসে। যাই হোক, এটা কি? উই আর অল সিনার, তাহলে সেট থাকলে সেটই বসবে। সেট বসেছে এইখানে, কোনটাতে সেট বসেছে? অল অফ দ্য সিনার টোল্ড, টোল্ড বসেনি, টোল্ড এটা বাতিল। তারপরে কি? এইখানে সেট বসেছে, তার এটা তো সেট নাই, এটাও বাতিল। তার মানে এই যে এখানে সেট আছে, এইখানে সেট আছে। এখন এই কমাটা তুলে কি হবে? দ্যাট বসবে। এখানেও দ্যাট আছে, এইটাতেও দ্যাট আছে, এই দুটো তো বাতিলই, পুরোপুরি বাতিল। তারপরে কি আছে? এইখানে উই আছে, উই থাকবে, উই আছে, উই থাকবে, এই যে উই। তার মানে এইটা রাইট, কিন্তু এইটাতে উই নাই, তাই এটা রাইট না। বোঝা গেছে? কারেক্ট হচ্ছে এইটা। উইয়ের ক্ষেত্রে আমি এটা আসলে কোশ্চিন নিয়ে এসে দেখাইলাম। আমার মনে হয় পার্সনটা আমি একটু গুছায় করতে পারলে আর একটু ভালো হইতো। ফার্স্ট পার্সন কোনগুলো, সেকেন্ড পার্সন কোনগুলো, থার্ড পার্সন কোনগুলো, এগুলো যদি দেখাইতে পারতাম তাহলে আর একটু ভালো হইতো। আমার মনে হয় একটু গোছানো একটু ভুল হয়েছে, গোছানোটা ভুল হয়েছে। যেমন আমাদের ফার্স্ট পার্সন কি কি? আই, উই, তারপর কি? আস, তারপরে আওয়ার্স, হ্যাঁ, তারপরে হচ্ছে আওয়ার, এগুলোকে বলা হয় ফার্স্ট পারসন। ইউ, ইয়োর্স, ইয়োর, এগুলোকে বলা হয় সেকেন্ড পারসন। আর বাকি যেগুলো আছে হি, সি, দে যা আছে সবগুলা থার্ড পারসন। এই বাকি যেগুলো আছে সবগুলো
থার্ড পারসন, এটা সেকেন্ড পারসন, এটা ফার্স্ট পারসন, বাকি যেগুলো আছে সবগুলো থার্ড পারসন। বোঝা গেছে? এইভাবে পড়লে আর একটু সহজ হয়। যাই হোক, আমরা নেক্সটে চলে আসি। পার্সনের পরিবর্তন তো আমরা দেখলাম, অর্থাৎ থার্ড পারসনের কোনো পরিবর্তন নাই। কারণ আমি যদি এখানে বলি থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, যেমন আমি যদি এখানে বলি যে হি সেড টু মি, থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, দে হ্যাভ ডান দিস, এইটা যখন বললাম, এখন এইটা কি ডিরেক্ট ন্যারেশন, এটা কি ডিরেক্ট ন্যারেশন। এখন আমি বললি যে এইটাকে যখন ইনডিরেক্ট ন্যারেশন করবো, তাহলে সেড টু থাকলে কি বসে? টোল্ড বসে। তাহলে হি টোল্ড মি, টোল্ডের পরে তো টু বসে না, সেড টুর সাথে টোল্ড হয়ে যায়, টোল্ড মি। এরপরে এই কমাটা তুলে দেবো দ্যাট। কেন দ্যাট বসাবো? কারণ এইটা হচ্ছে একটা আচ্ছা দে হ্যাভ, তো দে হচ্ছে সাবজেক্ট আর হ্যাভ হচ্ছে একটা কি, এখানে ইনভার্টেড কমা, এখানে দেটা বড় হাতের আর্টিকেলে বসবে আর এখানে ইনভার্টেড কমা। তাহলে দে হচ্ছে একটা সাবজেক্ট আর হ্যাভ হচ্ছে আমাদের ভার্ব। তার মানে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট বসবে। আচ্ছা, দে আছে, পার্সনের পরিবর্তন, দে আছে দেই বসবে, থার্ড পার্সন। ইউর্স তো এগুলা তো সেকেন্ড পার্সন, আই উই আস এগুলো তো ফার্স্ট পার্সন, এগুলো তো না, এখানে নাই তো। তাহলে দে আছে দেই বসবে, দে। হ্যাভ থাকলে হ্যাড বসে, ডান বসবে, আর দিস থাকলে দ্যাট বসবে। এগুলা শেখাবো, দিস থাকলে দ্যাট বসবে। দেখি এইভাবে শিখলে কিন্তু অনেক সহজ হবে। এই যে আমরা কত দূর পর্যন্ত গেলাম, এই যে পার্সন পর্যন্ত গেলাম, এখন আমাদের ভার্ব শিখতে হবে। তার মানে এই যে এই ভার্বটা শিখতে হবে, এই ভার্বটা এখন আমরা দেখব নেক্সট। আচ্ছা, এইখানে কি বসেছে? এইখানে ওই যে পার্সনগুলাই বসেছে, এইখানে আমরা আর পার্সন দেখব না, আসি। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট সম্পর্কে কিন্তু আমরা একটা ভালো তথ্য জানি। আমি জানি অনেক সময় হয়ে গেছে, ক্লাস আসলে অত বেশি মনোযোগ আসবে না, বাট আমরা একটু চেষ্টা করি মনোযোগ নিয়ে আসার। হ্যাঁ, আমি নিজেই খুবই গরমে ক্লান্ত হয়ে গেছি, একটু অপেক্ষা করতে হবে। এখন আমরা ভার্বের পরিবর্তন সম্পর্কে জানবো। ন্যারেশনে, ডিরেক্ট ন্যারেশনে যে ভার্বগুলো থাকে সেই ভার্বগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট মানে হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম থাকলে আমরা এইখানে ভার্বের 2 নাম্বার ফর্ম বসাবো। মানে ইনডিরেক্ট ন্যারেশনে ভার্বের 2 নাম্বার ফর্ম বসাবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এম ইজ আর থাকলে, এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে আমরা এম ইজ আর এর বদলে এই জাস্ট এখানে ওয়াজ ওয়ার বসাবো, ওয়াজ ওয়ার, আর যা আছে তা ভার্ব প্লাস আইএনজি বসাবো। আর যদি আমরা দেখি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। তো হ্যাভ আর হ্যাজের বদলে জাস্ট হচ্ছে এখানে হ্যাড বসাবো, আর ভার্বের 3 নাম্বার ফর্ম। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড বসাবো, এটা মনে রাখলেই হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এই যে আমরা কি বলি, এইখানে কি বসবে যে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, এটা দিকে বোঝা যাচ্ছে? হ্যাভ অথবা, এটা বোঝা যাচ্ছে না, লাল কালি নিলে মনে হয় সব থেকে ভালো বোঝা যাবে। হ্যাভ অথবা হ্যাজ, এরপরে কি থাকে? এরপরে বিন থাকে, বিন, তারপরে কি থাকে? ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, এখানে হ্যাভ অথবা হ্যাজের বদলে জাস্ট এখানে হ্যাড বসাই দিতে হবে, আর কিচ্ছু না, আর কোনো পরিবর্তন নেই, বাকি যা আছে তাই। বিন আছে, ভার্বের সাথে আইএনজি, বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, ব্যাস এটা বসাই দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এটা বসাই দিলেই হয়ে যাবে। আচ্ছা, তারপরে আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কি আছে? পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস তো আমরা দেখলাম ওই যে ওয়াজ ওয়্যার, কি দেখলাম? ওয়াজ অথবা ওয়্যার, এরপরে কি? ভার্বের সাথে আইএনজি, কি বসে? ভার্বের সাথে আইএনজি। যদি এইটা আমরা ডিরেক্ট নেরেশনে দেখি, তাহলে ইনডিরেক্ট নেরেশনে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। কি করব? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে হ্যাড বসাবো, কিসের জন্য? এই যে ওয়াজ ওয়্যারের জন্য হ্যাড বসাবো, এরপর একটা বিন বসাবো, তারপরে ভার্বের সাথে আইএনজি বসাবো। এগুলো আসে না, এগুলো তারপরে শিখি না। আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্স এর কোনো পরিবর্তন হবে না। যদি পাস্ট পারফেক্ট টেন্স
ডিরেক্ট নেরেশনে পাস্ট পারফেক্ট টেন্স থাকে, মানে হ্যাড প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম দেখলে হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্মই বসাবো, যা আছে এখানে তাই ওইখানে বসবে। এইখানেও ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটাকে আমরা বলছি যে হ্যাড প্লাস ভার্বে হ্যাড প্লাস বিন, হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম থাকলে এই পাশেও আমরা হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের 3 নাম্বার ফর্মে বসাবো, ব্যাস। এগুলো তো কোনো পরিবর্তন হয় না। এতটুকু পরিবর্তন হয়ে যাওয়ার পরে আমরা কি করব, এবার আমরা চলে যাব নেক্সটে। এখন আমরা এখান থেকে একটা সেন্টেন্স দেখার চেষ্টা করব এবং এখানকার সেন্টেন্সের ভার্বের পরিবর্তনটা দেখার চেষ্টা করব। সবগুলোরই পরিবর্তন আমরা যেহেতু শিখেছি সেহেতু আমরা সবগুলোর পরিবর্তনই দেখার চেষ্টা করব। হি সেড, তাহলে আমাদের কি বসাতে হবে? হি সেড আই অ্যাম ওয়েল। হি থাকলে তো হি, আর সেড থাকলে সেডই বসাতে হবে। কেন? কারণ এই যে সাবজেক্ট আছে আর একটা ভার্ব আছে, সাবজেক্ট আর ভার্ব থাকলে এটাকে কি বলা হয়? সাবজেক্ট আর ভার্ব থাকলে এটাকে বলা হয় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড থাকলে কি বসে? সেইডই বসে। তাহলে আমরা একটু খুঁজে আসি কোথায় সেড আছে। এই যে সেড আছে, এই যে সেড আছে, এই যে সেড আছে, এই যে সেড আছে। এখন আমরা কমা তুলবো, এই যে কমা। তাহলে কমা যদি আমরা তুলি তাহলে কমার বদলে কি বসে? অ্যাসার্টিভ সেন্টেন্সে কমার বদলে দ্যাট বসে। তার মানে এই যে দ্যাট বসেছে, এই যে দ্যাট বসেছে, এই যে দ্যাট বসেছে, এই যে দ্যাট বসেছে, তার মানে সবগুলাই কারেক্ট। এরপরে কি বসে? সাবজেক্ট আই। এখন সাবজেক্ট কি করবে? মানে ওই যে ইনভার্টেড কমার ভিতরে যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্ট এখানে কি বলেছিলাম যে ইনভার্টেড কমার ভিতরে যে সাবজেক্টটা আছে এটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে এই ফার্স্ট পারসন এই সাবজেক্টকে জিজ্ঞাসা করবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে জিজ্ঞেস করবে, এই তোর প্রোনাউন কী রে? তখন বলবো এই আমি তো প্রোনাউন স্টাইলেই বসে আছি, আমিই তো প্রোনাউন, তুই এবার আমাকে কেন খুঁজছিস? আমি প্রোনাউন, আমার এই বসাই দে। তো হি বসাই দিতে হবে। তো কোথায় হি আছে দেখে আসি। আই ক্রস হি, এই দুইটা। তার মানে উপরের দুইটা ভুল হয়ে গেল, প্রমাণিত। আর নিচের এই যে এই দুইটা এখন বাকি আছে। আর এখানে এখন ভার্বের কোন ফর্ম বসেছে? ভার্বের 1 নাম্বার ফর্ম থাকলে আমরা ইনডিরেক্টে ভার্বের 2 নাম্বার ফর্ম বসাবো, তাই না? এটা বসাতে হবে। তার মানে এম থাকলে আমরা কি বসাবো? ওয়াজ অথবা ওয়্যার। তো দেখে আসি কোথায় ওয়াজ অথবা ওয়্যার বসেছে। আচ্ছা, ওই দুইটা তো বাতিল হয়ে গেছে, এই দুইটার মধ্যে একটা। এখানে বসেছে ওয়াজ আর এখানে বসেছে ইজ, তার মানে ওয়াজ, এইটা রাইট, এই যে রাইট। বোঝা গেছে? এইভাবে রাইট অ্যান্সার করতে হবে। আচ্ছা, আমরা একটু এই যে আরেকটা সেন্টেন্স দেখি। আরেকটা সেন্টেন্স দেখলে আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে যে আনোয়ার সেইড, আনোয়ার কি বলছে যে আই হ্যাভ ডান দ্য সাম, আমি কি করব? এটা কমপ্লিট করব। আই হ্যাভ ডান দ্য সাম কে বলতেছে? মানে আনোয়ার বলতেছে। তো এখন কথা হচ্ছে এই সেন্টেন্সটা আসলে কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স না ইন্টারোগেটিভ সেন্টেন্স না ইম্পারেটিভ সেন্টেন্স? এটা আগে বুঝতে হবে। এই যে ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটা কি? তো আমি দেখলাম আই হচ্ছে সাবজেক্ট, এরপর হ্যাভ হচ্ছে ভার্ব। তার মানে প্রথমে সাবজেক্ট আর ভার্ব বসলে সেই সেন্টেন্সটা কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড থাকলে সেইডই বসবে, রাইট? আমি শিখাইছিলাম। তো এই যে সেইড বসেছে, এই যে সেড বসেছে, আনোয়ারের পরে সেড বসেছে, আনোয়ারের পরে সেড বসেছে। ইনভার্টেড কমা উঠে যে দ্যাট বসবে, এই যে দ্যাট বসেছে, এই যে দ্যাট বসেছে, এই যে দ্যাট বসেছে, এই যে দ্যাট বসেছে। এরপরে কি আছে? এরপরে কি আছে? আই আছে। আই কি করবে? আনোয়ারকে জিজ্ঞেস করবে, আনোয়ার তোর প্রোনাউন কী রে? জিজ্ঞেস করছে, আনোয়ার তোর প্রোনাউন কী রে? আনোয়ার বলতে আমার প্রোনাউন তো হি, ছেলে মানুষ, তাইলে হি হচ্ছে আমার প্রোনাউন, তাইলে আমি হি বসাই দিব এখানে। তার মানে এখন এরপর হি খুঁজবো। এই যে আই ক্রস, তার মানে এ আর বি দুইটাই ভুল, ঠিক আছে? এবার সি নাম্বারে হি আছে। ও আচ্ছা, তার মানে এইটাতেও হি আছে, এইটাতেও হি আছে। তার মানে সি আর ডি এর মধ্যে। এখন আর আমি উপরের দুইটা দেখবো না, কারণ উপরের দুইটা আমাদের ভুল প্রমাণিত হয়ে গেছে। নিচের দুইটা দেখব। এখন এখানে কি আছে? হ্যাভ আছে। হ্যাভ থাকলে কি বসে? হ্যাভ থাকলে হ্যাড বসে, তাই না? হ্যাভ থাকলে কি বসে? হ্যাড বসে। তার মানে আমি এখন হ্যাড খুঁজবো। তাহলে হ্যাড কোথায়? এই যে হ্যাড পেয়ে গেছি, এই যে হ্যাড পেয়ে, এটা হ্যাজ। আমি খুঁজবো কি? হ্যাড। এখানে হ্যাভ আছে, হ্যাড খুঁজবো। এই যে হ্যাড খুঁজে পেয়ে গেছি। মানে আরও সংক্ষেপে যদি বলি, হ্যাভ থাকলে হ্যাড খুঁজবো, এইটাই। তো হ্যাড পেয়ে গেছি, তার মানে অ্যান্সারটা হচ্ছে এইটা। এরকম করে মানে খুবই দারুণ করে কিন্তু আমরা পরীক্ষাগুলো দিতে পারি। যেমন এখানে আরেকটা সেন্টেন্স লেখা আছে, হি সেড আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স কি বলছে? সানরাইজেস। কোনো কিচ্ছু লাগবে না। এইটা কোন সেন্টেন্স? এই যে আই এর পরে সাবজেক্ট আছে, তার মানে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড থাকলে সেইডই বসবে।
তার মানে হি এর পরে সেইডি বসেছে, 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 তারপরে কি কমা উঠে যায় দ্যাট 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 দ্যাট, সবগুলাতেই দ্যাট আছে। এরপরে আমরা পার্সনটার পরিবর্তন দেখব, যে এখানে আয়ের যে পরিবর্তন, আয় থাকলে কি মানে ফার্স্ট পার্সন থাকলে এই সাবজেক্ট কি তোর ইয়া কিরে প্রোনাউন কিরে, ও বলছে আমার প্রোনাউন তো হি, আমি তো প্রোনাউনেই বসে আছি, তো আমার প্রোনাউন হি, তার মানে হি 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 হি, ঠিক আছে। এরপরে কি আছে হ্যাভ, হ্যাভ থাকলে কি বসবে হ্যাড বসবে, হ্যাভ থাকলে কি বসবে হ্যাড বসবে, চলেন হ্যাড খুঁজি। এই যে এটাতে নাই, এইটাতে নাই, এইটাতে আছে, এই যে এইটাতে পেয়ে গেছি, সি নাম্বারটা অ্যান্সার, এই যে হ্যাড, হ্যাড পেয়ে গেছি, আমার আর কোনো কিছু লাগবে না, এতটুকু পেলেই হয়ে যায়, এই যে পেয়ে গেছি হ্যাড। আচ্ছা, এরপরে আমরা নেক্সটে যাই। নেক্সটে আরও একটা কোশ্চেন, মানে কত সহজ, আমি এটা দেখাচ্ছি কত সহজ। এই সেন্টেন্সটা বলছে যে সুমি সেড আই ওয়াজ সাফারিং ফ্রম ফেভার, মানে সুমি হচ্ছে আমাকে বলছে যে আমি খুব সাফারিং করছি, জ্বরে খুবই ভোগান্তি আমার খুব জ্বর, এটা বলছে। তো এইখানে কি সুমি সেইড, তার মানে সুমি তো সুমিই থাকবে, সুমির তো কোনো পরিবর্তন হবে না, এই যে সুমি, এই যে সুমি, এই যে সুমি, এই যে সুমি। এখন সুমির পরে কি আছে সেইড আছে, এখন সেইডের কি পরিবর্তন হবে এইটা দেখবো কি, এই যে এইখানে সাবজেক্ট এখানে ভার্ব, তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড থাকলে সেইডই বসে, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড থাকলে সেইডই বসে। এরপরে কি আছে আয় আছে, আয়টা কি করবে, এই সুমিকে জিজ্ঞেস করবে, এই সুমি, সুমি তোর প্রোনাউন কি রে, তাই জিজ্ঞেস করছে তোর প্রোনাউন কি, সুমি বলছে আমি তো মেয়ে, তাই আমার প্রোনাউন হচ্ছে শি, আমার প্রোনাউন কি শি, তাহলে তুই শি খুঁজে, এরপরে মানে সেইডের পরে শি বসাইতে হবে, দ্যাটের পরে শি বসাইতে হবে, এই যে এই দ্যাট দ্যাট এটার জন্য কি দ্যাট বসবে, এই যে দ্যাট কমার জন্য দ্যাট 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 দ্যাট, এই দ্যাটের পরে এবার কি শি খুঁজতে হবে, এই যে শি আছে, এই যে শি আছে, এই যে শি আছে, এই যে শি আছে, সো পরিবর্তন নেই, সবগুলার একই আছে। এখন কি করতেছি ওয়াজ আছে, আচ্ছা ওয়াজ কি পাস থাকলে, মানে আমরা লিখেছিলাম যে ভার্বের 2 নাম্বার ফর্ম থাকলে, আমরা কি লিখেছিলাম ভার্বের 2 নাম্বার ফর্ম থাকলে আমরা খুঁজবো কি হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। তো চলেন হ্যাড খুঁজি, হ্যাড, এই যে হ্যাড, এই যে হ্যাড, বাকি দুইটা গেছে গা, তার মানে বি আর সি নাম্বারে হ্যাড আছে, আর কোনোটাতে নেই, তার মানে আমি হ্যাড পেয়ে গেছি। হ্যাডের পরে আমরা কি বসাবো ভার্বের 3 নাম্বার ফর্ম, এইখানে একটু লক্ষ্য করলে আইএনজি ফর্ম বসেছে, তার মানে এটা বাতিল, এইটা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, এটা কি ভার্বের 3 নাম্বার ফর্ম, বিন হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, ব্যাস 3 নাম্বার ফর্ম বসে গেছে, তার মানে সি নাম্বারটা হচ্ছে আমার এখন অ্যান্সার, ঠিক আছে। এখন আমরা আচ্ছা কোনো কোশ্চেন থাকলে কিন্তু করা যাবে, সমস্যা নাই, আমি খুবই গরমে আজকে ভুগতেছি, মনে হচ্ছে যে কি একটা অবস্থা, যাই হোক। এবার আমরা নেক্সটে আসি, হ্যাঁ এবার আমরা নেক্সটে আসি, এইটা অক্সিলিয়ারি ভার্ব, ক্যান কুড মে মাইট শ্যাল শুড, এগুলাকে আমরা অক্সিলিয়ারি ভার্ব বলি। তো ক্যান থাকলে আমরা ক্যানই কুড বসাবো, কুড কই কুড বসাবো, ক্যান থাকলে কুড বসাবো, কুড কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, ব্ল্যাক কালারে আসতে হবে, ক্যান থাকলে কুড বসাবো, ক্যান থাকলে কি বসাবো, ক্যান থাকলে কুড বসাবো, এটা আসিল লেখার সময় এটা ড্যামেজ হয়ে গেছে, ক্যান থাকলে কুড বসাবো, উইল থাকলে কি বসাবো উড বসাবো, শ্যাল থাকলে কি বসাবো উড বসাবো, শ্যাল থাকলে উডই বসাবো, ঠিক আছে, উইল থাকলেও উড, শ্যাল থাকলেও উডই বসাবো, মে থাকলে মাইড বসাবো, আর শুড থাকলে শুডও বসাইতে পারি উডও বসাইতে পারি। এইখানেই হচ্ছে আমাদের একটা ঝামেলা বেঁধে যায়, তাই না, এইখানে কি আমাদের একটা ঝামেলা বেঁধে যায়, শুড কখন বসাবো উড কখন বসাবো, যদি সেন্টেন্সের অর্থে উচিতই কথাই লেখা থাকে তাহলে শুডই বসবে, উড আর বসবে না, কিন্তু উচিত কথাটা যদি না মিলে, মানে অর্থটা পরে যদি উচিত না কথাটা আসে তাহলে উড বসবে, ঠিক আছে। আসি মাস্ট, আমাদের সবথেকে বড় ভুল হচ্ছে এই মাস্টের পরিবর্তন, আমরা সবাই জানি যে এই মাস্টের পরিবর্তন নিয়ে আমাদের ভিতরে প্রচুর ঝামেলা, এই যে মাস্ট, আচ্ছা মাস্ট থাকলে কি হবে নো চেঞ্জ, সবাই আটকে উঠেছে মাস্ট থাকলে নো চেঞ্জ হবে, বাট আমি তো এতদিন পড়ে আসছি মাস্ট থাকলে হ্যাড টু হয় না, মাস্ট থাকলে নো চেঞ্জ কখন হবে, যখন বাধ্যবাধকতা বোঝাবে, বাধ্যবাধকতা মানে হচ্ছে এইটা আপনাকে করতেই হবে, মানে এরকম ইউ মাস্ট ডু ইট, তোমার এটা করতেই হবে, তখন নো চেঞ্জ, ওই মাস্টই রাখতে হবে, ঠিক আছে, মাস্টই রাখতে হবে, যখন মানে বাধ্যবাধকতা এটা না করলে হবেই না, এরকমের ক্ষেত্রে মাস্টই থাকবে, কোনো পরিবর্তন হবে না, অন্যথায় মাস্টের বদলে হ্যাড টু বসাই দিতে হবে। সো আমরা একটু এক্সাম্পল দেখি, তাহলে আমরা ক্লিয়ার হইতে পারবো আশাবাদী। কই এক্সাম্পল কই, আচ্ছা
এখানে একটা এক্সাম্পল আছে, আমি একটু এক্সাম্পলটা দেখাই। হি সেড টু মি আই ক্যান নট ডু ইট। কতক্ষণ হয়েছে? হ্যাঁ, 1.5 ঘন্টা তো হয়নি। আচ্ছা, আই ক্যান ডু ইট, এখানে দেখেন আই ক্যান আছে। সো আই ক্যান থাকলে কি করতে হবে? কোডটা খুঁজতে হবে। কোনটাতে কোড আছে? এইটাতেও আছে, এইটাতেও আছে, এইটাতেও আছে। বুঝে গেছে? তাহলে কোড দিয়ে তো আসলে হচ্ছে না, তাই না? কোড দিয়ে তো আসলে সেন্টেন্সটা মাপা হচ্ছে না। তো প্রথম থেকে মেপে আসি। আই ক্যান ডু ইট, এটা ভার্ব, এটা সাবজেক্ট। এটা কি ভার্ব আর এটা কি সাবজেক্ট। তাহলে আমি যখন ভার্ব আর সাবজেক্ট দেখতে পারি, সরি সাবজেক্ট আর ভার্ব, সরি সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব, তাহলে এই যে সাবজেক্ট আর ভার্ব থাকলে আমরা কি বলেছি? এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাইলে সেট টু এর বদলে আমাদের টোল্ড বসবে। কি বসবে? টোল্ড বসবে। সেট টুর বদলে কি বসবে? সেট টুর বদলে বসবে টোল্ড। সেট টুর বদলে কি বসবে? টোল্ড বসবে। তাহলে এই যে টোল্ড, এই যে টোল্ড, এই যে টোল্ড, আর এখানে তো টোল্ড নাই, এটা এমনিই বাতিল। আচ্ছা, টোল্ড বসেছে। বসার পরে মি থাকবে, মি মি নি, হ্যাঁ। তারপরে কি? আই। আই এখন একে জিজ্ঞাসা করছে, এই তোর প্রোনাউন কিরে? ও বলছে আমি তো প্রোনাউনেই বসে আছি, হি তো আমার প্রোনাউন। তো এখানে হি বসালাম, তার মানে একেবারে। আচ্ছা, দ্যাটটা তুলতে হবে, তাই না? দ্যাট তুললে কি, সরি কমা তুললে দ্যাট বসবে। এই যে দ্যাট, এই যে দ্যাট, এই যে দ্যাট। এখন একে জিজ্ঞাসা করছে হি বসবে, তাহলে হি খুঁজি। এই যে ক্রস, এই যে ক্রস, এই যে ক্রস, তার মানে ন, কোনোটাই রাইট না। বুঝে গেছে? কোনোটাই রাইট না। যাই হোক, এখানে যেটা বসতে হতো এই সাবজেক্টের বলে, এইখানে হি বসতে হইতো। কি বসতে হইতো? হি কুড নট, হি কুড নট। বুঝা গেছে? হি কুড নট। হ্যাভ আছে, আচ্ছা হ্যাভ আছে, হ্যাভই বসবে। কেন? কারণ আমি জানি মডাল ভার্বের পরে এখানে হ্যাভ আছে, হ্যাভই বসবে, হ্যাড বসবে না। এখানে হ্যাড বসবে না, এখানে হ্যাভ বসবে। কেন বসবে? কারণ আমি জানি কোনো সেন্টেন্সে যদি মডাল ভার্ব ইউজ করা হয়, তাহলে ওই সেন্টেন্সের পরে বা মডাল ভার্বের পরের ভার্বটা সবসময় ভার্বের 1 নাম্বার ফর্মে বসবে। হ্যাভ হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম, তাই হ্যাভই বসবে, হ্যাড বসবে না। সে এই জায়গাটাতে সবাই ভুল করেন, এখানে হ্যাভই বসবে। তো যাই হোক, এখানে হি কুড নট হ্যাভ ডান ইট, এটা বোঝাইলে কারেক্ট ছিল। তো যাই হোক, এরকম আরও সেন্টেন্স আমরা লিখতে পারি, আমরা এরকম বলতে পারি যে যেমন হচ্ছে এই যে ইউ মাস্ট obey your parents, you must obey your parents। সো এই মাস দ্বারা বোঝাচ্ছে যে তোমার মা বাবাকে অবশ্যই কি করতে হবে, মানে হচ্ছে তোমার মা বাবাকে অবশ্যই তোমার রেসপেক্ট করতে হবে। ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস, তোমার মা বাবাকে অবশ্যই তোমার রেসপেক্ট করতে হবে। এটা কি বাধ্যবাধকতা? নৈতিকতা। এটা বাধ্যবাধকতা না, নৈতিকতা। বাধ্যবাধকতা আরও অনেক জিনিস, যেটা না করলে তোমাকে মেরেই ফেলবো, এরকম বাধ্যবাধকতা। যাই হোক, তো এইখানে আসলে আমরা হ্যাড টুটা ইউজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে। এখানে কি আমরা হ্যাড টুটা ইউজ করি, এই জন্য হ্যাড টুটা ইউজ করি। অন্যথায় কিন্তু মাস্ট ইউজ করতে হবে, অন্যথায় কিন্তু মাস্ট ইউজ করতে হবে। যেমন ইউ মাস্ট ডু ইট, তো এখানে মাস্ট আছে, সো মাস্ট ইউজ করতে হবে। বুঝা গেছে? আচ্ছা, সো এরকম আর কি। তো এই জিনিসগুলোর জন্য আমি দেখাইলাম যে মাস্ট কখন হবে। একদম বাধ্যবাধকতা বোঝাইলে হবে, নীতি নৈতিকতা বোঝাইলে হবে না। নীতি নৈতিকতা বলতে একটা জিনিস, আর বাধ্যবাধকতা বলতে আরেকটা জিনিস। হ্যাঁ, মানে এটা না করলে হবেই না, এরকম একটা অবস্থা হবে, এটা নৈতিকতা। আচ্ছা, যাই হোক, এরকম আসবে। তো এখন আমরা হচ্ছে লাস্টের যে পরিবর্তন, সেই পরিবর্তনটার কথা জানবো, যেটা হচ্ছে ফ্রেসের পরিবর্তন। কিসের পরিবর্তন? ওয়ার্ড অ্যান্ড ফ্রেসের পরিবর্তন। ডিরেক্ট ন্যারেশনে যদি নাও থাকে, এইটা আমি একটু কপি করে নিয়ে আসছি, আমি জানি না কতটুকু ক্লিয়ার করা হচ্ছে। আচ্ছা, ক্লিয়ার হচ্ছে, এটা লেখা হয়নি। হ্যাঁ, আচ্ছা, ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ, এটা হচ্ছে ডিরেক্ট নেরেশন। অ্যান্ড ডিরেক্ট নেরেশনে যদি আমরা নাও দেখি, তাহলে ইনডিরেক্ট নেরেশনে আমরা দেন বসাবো। এটা আমরা অনেকেই জানি। টুডে থাকলে দ্যাট ডে বসাবো, টু নাইট থাকলে দ্যাট নাইট বসাবো, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে বসাবো, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে বসাবো, লাস্ট নাইট থাকলে কি হবে? দ্য প্রিভিয়াস নাইট বসাবো। মানে লাস্ট থাকলে প্রিভিয়াস, ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস, এইটা মনে থাকলেই হবে। নেক্সট থাকলে দ্য ফলোয়িং উইক, নেক্সট উইক মানে দ্য ফলোয়িং উইক বসাবো।
স্যার অ্যান্ড ম্যাডাম এগুলো কিন্তু অনেক জায়গায় লেখা নাই। সো স্যার অ্যান্ড ম্যাডাম থাকলে আমরা রেসপেক্টফুলি এই কথাটা যোগ করব কোথায়, ইনডিরেক্ট ন্যারেশনে। ডিরেক্ট ন্যারেশনে স্যার আর ম্যাডাম কথাটা লেখা থাকবে বা ম্যাম কথাটা লেখা থাকবে, তখন রেসপেক্টফুলি বসাবো। ইয়েস, ওকে, শিওর, ইটিসি এগুলো থাকলে আমরা কি করব, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট। সেড দ্যাট না থাকলেও চলে, কিন্তু এই পুরোটাই লিখে দিয়েছি কারণ এই পুরোটা লেখাটাই বেশি ফর্মাল, ঠিক আছে। রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট এইভাবে লিখলেও হবে। ইয়েস, ওকে, শিওর এই কথাগুলো লেখা থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট। তারপরে কি আছে, দিস থাকলে দ্যাট হবে, দোজ থাকলে দোজ হবে, দিস থাকলে দোজ হবে, হেয়ার থাকলে দেয়ার, অ্যাগো থাকলে বিফর, কাম থাকলে গো, দাস থাকলে সো, তারপরে কি হিদার থাকলে হিদার, তারপরে হচ্ছে হেয়ার থাকলে দেয়ার, আর নো থাকলে কি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এই যে এখানে যেমন ইয়েস, ওকে, শিওর এগুলো থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট, এখানে যেমন নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট। ব্যাস এতটুকু। তো এগুলা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো যদি এখন আমাদের হয়ে যায় আমরা কিন্তু পুরোটাই আমাদের কমপ্লিট। আমরা যদি এখন প্রশ্ন দেখতে যাই তো আমাদের পুরোটাই এখন কমপ্লিট। আমরা যদি এখান থেকে একটা প্রশ্ন দেখি, এখান থেকে সাপোজ অফ দ্যাট, এখন আমাদের সব কিছু কমপ্লিট, আমাদের আর কোনো সমস্যাই নাই, ন্যারেশন শেষ, আমাদের ন্যারেশন কি শেষ। জাস্ট এটা দেখলে আমরা এখন ক্লিয়ার হতে পারবো। যেমন আমরা একটু ভালো করে লক্ষ্য করি যে এইখানে বলছে যে মাসুম সেড আই ওয়ান্ট দিস পেন, পুরো সেন্টেন্সটা পড়লাম, পড়ার পরে প্রথমে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা মানে কোন ধরনের সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক সেন্টেন্স, ইম্পারেটিভ মানে দোয়া বা প্রার্থনাবাচক আদেশ উপদেশমূলক সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স মানে দোয়া বা প্রার্থনাবাচক সেন্টেন্স, এরকম দেখব। তো এটা দেখি, এবার আসি। এখন দেখতেছি যে এইটা আই এবং সাবজেক্ট মানে হচ্ছে সাবজেক্ট ও ভার্ব বসেছে, সাবজেক্টের পরপর কি বসেছে, ভার্ব বসেছে, তার মানে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সেড থাকলে সেডই বসবে। তাহলে আমরা কি বসাবো, মাসুম, এই যে মাসুম, মাসুম বসলো, সেড, এই যে সেড বসলো, এই কমাটা এখন আমাদের উঠে যাবে। কেন উঠে যাবে, উঠে যে কি বলবে, দ্যাট বলবে, কারণ আমরা সবাই জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট ইউজ হয়। আচ্ছা, তারপরে কি এইটা কি লিখছে, আই, এখানে আই বসবে, হ্যাঁ। আচ্ছা, আই বসবে না, আই বসবে না, এখানে এইটা ভুল হয়েছে, এইটা কি বসায় রাখছে, যাই হোক এখানে আই বসবে না, এখানে অন্য জিনিস বসবে। যেমন হচ্ছে এখানে আই দি সাবজেক্ট আছে, তাহলে আমাদের এটা কি ফার্স্ট পারসন না, ফার্স্ট পারসন হলে কাকে জিজ্ঞেস করবে, ফার্স্ট পারসন হলে মাসুমকে জিজ্ঞেস, মাসুম তোমার প্রোনাউন কি গো, তখন মাসুম বললো আমার প্রোনাউন হচ্ছে হি, আমার প্রোনাউন কি হি, তাই আমি এখানে হি বসাবো। তার মানে দ্যাটের পরে আপনার এখানে কি বসবে, হি, এই যে হি বসে গেল, হ্যাঁ হি। তারপরে এখানে কি আছে, ভার্বের 1 নাম্বার ফর্ম, আমরা বলেছি ভার্বের যদি 1 নাম্বার ফর্ম থাকে তাহলে আমরা ভার্বের 2 নাম্বার ফর্ম বসাই দেবো। ইনডিরেক্টে ভার্বের 2 নাম্বার ফর্ম, যেমন ওয়ান্ট আর এখানে ওয়ান্টেড, 2 নাম্বার ফর্ম বসাই দিলাম। দিস থাকলে কি বসাবো, দ্যাট বসাবো। আর পেন তো পেইনি, পেনের কোনো পরিবর্তন হয় না, সো পেন থাকলে পেনই বসবে, ঠিক আছে। আবার আমরা নেক্সটেরটা দেখি, ফাতেমা সেড, আচ্ছা আই ডোন্ট, এটা কেন ওয়ান আসছে কেন, আই ডোন্ট লাইক দিস ননসেন্স, দিস ননসেন্স, আই ডোন্ট লাইক দিস ননসেন্স। এখন এখানে কি সাবজেক্ট আর এটা কি ভার্ব, তার মানে সাবজেক্ট আর ভার্ব থাকলে কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড থাকলে সেডই বসে, এই যে সেডই বসেছে, আর এই যে ফাতেমা আছে, এই যে ফাতেমা বসেছে। তারপরে কি আই আছে, আই থাকলে কি হবে, আই ফাতেমাকে জিজ্ঞেস করবে, ফাতেমা তোর হচ্ছে ইয়া কি, তোর প্রোনাউনটা কি, ফাতেমা বলবে আমি তো মেয়ে মানুষ তাই আমার প্রোনাউন হচ্ছে শি, তার মানে আমি এখানে শি বসাবো। আচ্ছা, কমার বদলে দ্যাট বসবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি দ্যাট বসাইলাম। এরপরে এই যে আয়ের বদলে শি বসবে, এই যে শি বসাইলাম। এই যে ডোন্ট আছে, ডোন্ট কি ভার্বের 1 নাম্বার ফর্ম, ভার্বের 1 নাম্বার ফর্ম থাকলে আমি কি বসাবো, ডিড, 2 নাম্বার ফর্ম বসাবো, ভার্বের 2 নাম্বার ফর্ম, তাহলে ডিড নট, এই যে ডোন্ট এটা হচ্ছে 1 নাম্বার ফর্ম, এটা হচ্ছে ডিড নট। এখন কোনো সেন্টেন্সে যখন ডিড নট বসে গেছে, এই যে লাইক এইটা ভার্বের 1 নাম্বার ফর্মই বসবে, এই যে লাইক এখানে ভার্বের 1 নাম্বার ফর্ম বসবে, কারণ এখানে অলরেডি ডিড। কোনো বাক্যে যদি মডাল ভার্ব অথবা ডু ডিড ডাজ বসে তারপরে যদি কোনো ভার্ব থাকে তো সেটা ভার্বের 1 নাম্বার ফর্মই বসে। তারপরে কি আছে, দিস, দিস থাকলে কি বসে, দোজ বসে, দিস থাকলে কি বসে, দোজ বসে, ওকে। আচ্ছা, এইখানে আমরা আরেকটু নেক্সটে দেখি, হি সেড আই লিভ হিয়ার, হি সেড আই লিভ হিয়ার। সো এখানে সেড আছে, এইটাও একই, তো সেড আছে এখানেও সেড বসবে, হি আছে হি বসবে, এখানে আই আছে, আইকে জিজ্ঞেস করছে তোর প্রোনাউন কি, ও বলতেছে আমার প্রোনাউনই হচ্ছে হি, তো ও বলছে তাহলে হি বসাবো, আর কমার বদলে এই যে দ্যাট বসে গেছে আর এই যে হি বসেছে,
এখানে কি আছে ভার্বের 1 নাম্বার ফ্রম লিভ, এখানে কি আছে ভার্বের 2 নাম্বার ফ্রম লিভড, এখানে কি আছে ভার্বের 2 নাম্বার ফ্রম লিভ, এখানে কি আছে হিয়ার, এখানে কি আছে দেয়ার। হেয়ার থাকলে দেয়ার বসবে, এই যে একটু আগে দেখে আসলাম হিয়ার থাকলে দেয়ার বসবে, এই যে এখানেই তো দেখে আসলাম, এই যে এখানেই তো দেখে আসলাম হিয়ার থাকলে দেয়ার বসবে, এই যে এখানে কোথায় দেখলাম জানি, এই যে হিয়ার থাকলে দেয়ার বসবে, ব্যাস আর কিচ্ছু না। ওকে ওকে, আর এগুলা তো আমরা দেখেই আসছি, এগুলা তো আমাদের মনে হয় না, আচ্ছা আবার দেখা যাচ্ছে না, না আচ্ছা আরেকবার একটু বন্ধ হয়ে গেছে, আমরা আরেকবার একটু চালু করবে। আচ্ছা, আর যেহেতু দেখা যাচ্ছে না আমাদের এইটাই শেষ, যেহেতু আরেকবার চালু করাটা আসলে অনেক কষ্টের এখন এই মুহূর্তে, তবে আশা করি হচ্ছে এইভাবে ক্লাসগুলো দেখলে আমাদের ন্যারেশনটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো আল্লাহ হাফেজ, আজকে কিন্তু এই পর্যন্তই, হ্যাঁ, আর আমরা যাচ্ছি না সামনে, ইনশাল্লাহ আমাদের যে সামনের ক্লাসগুলো আছে সেগুলো আরও ভালো হবে, আরও ভালো করে আপনারা দেখতে পারবেন, আরও ভালো করে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আল্লাহ হাফেজ। শেষ এবং হচ্ছে ক্যামেরা অফ হয়ে গেছে।